মেটা ট্যাগগুলো জানতে হবে, কোনটা লিখলে কি হয় সেটাও জানতে হবে। হ্যাঁ, যেমন মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন। তো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা আজকের ফোল্ডারটাকে ওপেন করি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, তো এখানে আমরা নতুন একটা ফাইল নিই ইন্ডেক্স নামে, index.html। তো আমরা কি কাজ করবো, বরাবরই একটা ফাইল ইন্ডেক্স নেবো, একটা স্টাইল। গত ক্লাসে বলছিলাম যে এখন এক্সটার্নাল সিএসএস করবো, সবসময় কি করবো, style.css। আর যদি ইমেজ নিয়ে কাজ করি আরেকটা ফোল্ডার আইএনজি ফোল্ডার নেবো। এই তো মোটামুটি এই তিনটা নিলে হচ্ছে। আর যখন থার্ড পার্টি প্লাগইন ইউজ করবো তখন সিএসএস ফোল্ডার হতে পারে, জেএস ফোল্ডার আলাদা হতে পারে। তাহলে আমরা ইন্ডেক্স পেজের ভিতরে আমাদের যে কাজটা কি করতে হবে, একটা স্টার্টার টেমপ্লেট নিলাম। ওকে, এবং এটাকে কি করে প্রথমে সিএসএসটা লিঙ্ক করে নেব style.css। ওকে, না তো প্রথমে আমরা আসি আইফ্রেম। আইফ্রেম জিনিসটা কি? আইফ্রেম হচ্ছে একটা ওয়েব পেজের ভিতরে আরেকটা ওয়েব পেজকে অ্যাড করা। কারণ আমার এখানে আমি যদি লোকালি চিন্তা করি, দেখেন জাস্ট আইফ্রেমের জন্য আইফ্রেম ট্যাগ এটা লিখতে হবে, সরি আইফ্রেম। হ্যাঁ, এই ট্যাগটা নিতে হয়। এরাও দেখেন সোর্স। হ্যাঁ, যেমন এখানে আমি আইফ্রেমের এখানে ডাব্লিউসি সেলিং না আমাকে এটা সার্চ করছে, এটাকে যদি এখন রান করি, এটা কিন্তু লোকাল পেজ, বাট এই জায়গায় দেখেন একটা কিছু একটা আসতেছে, বাট আসে নাই। হ্যাঁ, যেমন আমি এই সাইডের লিঙ্কটা দিলাম, কথার কথা এই লিঙ্কটা এখানে, এটা একটা গ্লোবাল লিঙ্ক, মানে অনলাইন পেলোড হবে এটা। তো এটা হচ্ছে নেট। তো এখন দেখেন আসছে ওই সাইডটা এখানে, বাট ফ্রেমের হাইট উইথ বলে নাই। যদি হাইট উইথ বলে তাহলে পুরো সাইডটাই দেখেন এখানে আমি ফ্রেম বর্ডার 0 উইথ কি দিলাম, উইথ 100%। আর ধরেন হচ্ছে হাইট 100 ভিএস। তো ভিএস এখানে কাজ করবে না, এখানে আমরা হচ্ছে 500 পিক্সেল 1000 পিক্সেল দিলাম, কথার কথা 1000 পিক্সেল, 100 পিক্সেল 1000 পিক্সেল। কি হলো, এটা কিন্তু লোকাল পেজ, আলটিমেটলি ওই সাইটটা এখানে চলে আসছে না, মানে এটা কিন্তু অনলাইন থেকে আপনার পেজের মধ্যে এটা। তো দেখবেন যে এডুকেশন বোর্ডের রেজাল্ট হলে কি হতো, অনেকে দেখবেন ব্লগের মধ্যে রেজাল্ট পাওয়া যায়, তার মানে আইফ্রেমে না ওয়েবসাইট বসায় দেয়, এখানে অন্য একটা সাইডে না আপনার সাইডে বসায় দিচ্ছেন, কিচ্ছু না, জাস্ট আইফ্রেমে এভাবে ঢুকাই দিচ্ছেন। এই হচ্ছে আইফ্রেমের কাজ মূলত। আমি চাইলে লোকাল ফাইলও দেখাতে পারি। তো আমি এখানে ধর 500 পিক্সেল দিলাম, তো এটা হচ্ছে ধর অনলাইন দিলাম। আমি যদি লোকালি কাজ করতে চাই, আমি কমেন্ট আউট করে রাখলাম আইফ্রেম, ওই যে ফর্মে যেটা করছিলাম, তাহলে এখানে ফর্ম.html। আমি যদি এটাও দিই, দেখবেন আমার এই লোকাল ফর্মটা এখানে, এই যে আমরা এখানে যদি আসে কিছু, তাহলে এখানে আইফ্রেম, সরি ইমেজে দিচ্ছি আইফ্রেম। হ্যাঁ, তাহলে এখানে ফর্ম.html। তাহলে এখন কি হবে, দেখেন আমার ওই লোকাল ফাইল, এটা কিন্তু লোকাল এখন। হ্যাঁ, এই যে এখানে যে ফর্ম ছিল সেই ফাইলটা কিন্তু এখন এখানে লোড হয়ে গেল। তো মূলত আসলে এটা হচ্ছে আইফ্রেমের কাজ। এবং শুধু আইফ্রেমে এটা না, আইফ্রেম আমরা যখন ভিডিও নিয়ে কাজ করি, একটু পরে আসতেছে যে ইউটিউবের ভিডিও আমি কীভাবে আমার ওয়েবসাইটে দেখাবো, এটা আইফ্রেমের মাধ্যমেই দেখাবো। হ্যাঁ, যদিও আবার প্লাগইন ইউজ করা যায়, ভিডিও প্লেয়ারের জন্য আইফ্রেম প্লাগইন ইউজ করা যায়। তো আইফ্রেমের কাজ মূলত এতটুকুই। হ্যাঁ, তো আমরা জাস্ট অন্য একটা হয়তো অনলাইন ওয়েবসাইট হতে পারে, আবার লোকাল ফাইলও ধরা দিতে পারে আইফ্রেমের মধ্যে। আচ্ছা, এরপরে আসি, তো এটা লাগে আর কি, এই জন্য বললাম আমরা স্ক্রিপ্ট ট্যাগ। এটা তো অলরেডি জাভাস্ক্রিপ্টে যখন কাজ করব তখন আমাকে এই স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে এই জায়গাতে। জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে, মানে এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে এই ট্যাগটা লাগবে। কোন ট্যাগটা? স্ক্রিপ্ট ট্যাগ। এটা যেমন অ্যালার্ট দিলাম, অ্যালার্ট হ্যালো। তো আলটিমেটলি এখন কি হবে, আমার এই পেজটা রান করে দেয়, তারপরে জাভাস্ক্রিপ্ট কোড রান হলো। তো জাভাস্ক্রিপ্ট যখন শেখাবো তখন মূলত এই ট্যাগের ভিতরে ক্লিক হয়, জাভাস্ক্রিপ্ট ক্লিক হয়। এখন এটা তো ওই যে সিএসএস এর মতো, যেমন আমরা ইনলাইন সিএসএস করি, এটা কি ইন্টারনাল হয়ে গেল। যদি আলাদা কোনো জেএস ফাইল হতো, কথার কথা, এখানে ধর আমি একটা ফোল্ডার নিলাম জেএস। হ্যাঁ, তো এটার ভিতর আমরা main.js নামে একটা ফাইল নিলাম, কি নিলাম, main.js ফাইল। তাহলে এই কোডটাকে আমি অ্যালার্টটাকে কাট করলাম, এখানে তো স্ক্রিপ্ট ট্যাগ লাগবে না, লাগবে কারণ এটা তো নিজেই জেএস ফাইল, তাই না, এটা একটা নিজেই জেএস ফাইল। তাহলে এখানে শুধু অ্যালার্ট লিখলেই হবে। এবং এইটাকে আমি যদি এখন ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করবো, ওটা তো আলাদা ফাইল, যেমন সিএসএস ফাইল লিঙ্ক করছেন কি লিঙ্ক ট্যাগের ভিতরে। তো এই স্ক্রিপ্ট ট্যাগের এখানে আপনি জাস্ট কি লিখবেন, সেটা হচ্ছে এইভাবে সোর্স দিয়ে দেবেন। তখন এই ট্যাগের ভিতরে src সোর্স js স্ল্যাশ main.cs, তাহলে কিন্তু এখন কাজ করবে। দেখেন এই যে অ্যালার্ট কাজ করছে। জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগ, যদি এক্সটার্নাল ফাইল, এটা কি এক্সটার্নাল জেএস ফাইল লিঙ্ক। ওকে, আর যদি ইন্টারনাল হয় তাহলে সাথে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে console.log hello। এখন এইগুলো পরে শিখবো, কনসোল লগ অ্যালার্ট, এগুলো জাভাস্ক্রিপ্ট ফাংশন এখন যাচ্ছে না, বাট জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে আমাকে এভাবে লিখতে, এটা হচ্ছে
এমবেডেড এমবেডেড জেস বুঝতে পারলাম মানে তার মানে এটা হচ্ছে এমবেডেড, এটা হচ্ছে এক্সটার্নাল। তো জাভাস্ক্রিপ্ট এভাবে লিখতে হয় মানে এই ট্যাগের মাধ্যমে করতে হয়। ওকে, আমি প্রত্যেকটা একটু মেজাজ চোখ বলে যাচ্ছে এগুলো বাসাতে। এনটিটি, আচ্ছা আরেকটা জিনিস শিখতে হবে, আমরা এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে লাগে। এন্টিটিস কি? এন্টিটিস হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। সাম ক্যারেক্টার আর রিজার্ভ এইচটিএমএল এক্সাম্পল ইউ ক্যান নট ইউজ লেস দেন, সরাসরি লেস দেন। যেমন আমি এই ওয়ার্ডটা সরাসরি ইউজ করতে পারবো না কোনো জায়গায়, কারণ এটা তো ট্যাগ লেখার জন্য ইউজ হয়। লেস দেন গ্রেটার দেন ট্যাগ লিখতে ইউজ হয় না, বাট কোনো একটা জায়গায় এটা আমার লাগবে। হ্যাঁ, কারণ আমি একটা এটা লিখতে চাচ্ছি, তখন কীভাবে ইউজ করবো? আমি এখানে এটা দেখাতে চাই, এটা দেখলে আসলে কিছু আসবে না। এখন এটা তো ট্যাগের শুরু শেষ, এই জন্য এখানে বলতে কিছু। অথবা ধরুন আপনি আমি কপিরাইট চিহ্ন লিখতে চাচ্ছি, যে এই চিহ্নটা এখন কিবোর্ডের কোথায় চিহ্ন নাই, কিবোর্ডের চিহ্ন নাই। অথবা যে রেজিস্টার মার্ক, হ্যাঁ, এইগুলোকে বলা হয় এন্টিটিস, স্পেশাল ক্যারেক্টার, এইচটিএমএল এর এন্টিটিস বলা হয়। এখন এগুলো লেখার কিছু কোড আছে, যেমন এন্টিটি নাম আছে এবং কি রেফারেন্স কোড নাম্বারও আছে। যেমন আমি কপিরাইট লিখতে চাচ্ছি, এখানে কথার কথা আমরা অনেক টাইম দেখবেন ফুটার থাকে না, ফুটার নামে একটা ট্যাগই কিন্তু আছে, ফুটার ট্যাগ আছে এখানে, অল রাইট রেজাল্ট। এখন এখানে যে অ্যাম্পারসন লিখতে হবে, অ্যাম্পারসনের জন্য কারণ আমার এখানে এইভাবে আসতেছে অ্যাট তো আমাদের এখানে আছে, সেটা সমস্যা না, বাট এটা এইভাবে না লিখে আমরা কাজ করতে পারি কপি এবং সেমিকোলন কি দিলাম। এখন আসছে কিছু দেখি, এই আসছে কপিরাইট, আমি লিখছি কি অ্যাম্পারসন কপি, মানে এই যে এখানে কিবোর্ডের এই যে 7 নম্বর বাটনে অ্যাম্পারসন তারপর কপি কথা লিখলে হবে। এখন এটা কপি আছে, ধর আমি আরেকটা লিখলাম অ্যাম্পারসন আর জি রেজিস্টার, হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে টেক হার্ট হার্টস। এখানে এই লেখাগুলো লেখাতে এই দেখেন আসছে। আচ্ছা আমি অ্যালার্টটা বন্ধ করে দিই, এই দেখেন। আচ্ছা অ্যালার্টটা আমরা যেখানে জিএস ফাইলে ছিল, তো জিএস ফাইলের মধ্যে অ্যালার্ট এটা বারবার আন হচ্ছে। আচ্ছা জাস্ট এটা বোঝানোর জন্য এখানে এখানে আমাদের যেটা কাজ এই যে দেখেন কপিরাইট রেজিস্টার ট্রেডমার্ক হার্ট লেখা থেকে হার্ট আসছে। এখন আমার যদি লেস দেন গ্রেটার দেন সাইন লিখতে হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে লেস দেন অ্যাম্পারসন এলটিডি মনে হয়, এলটি, হ্যাঁ এই যে আসছে। এই ধরনের গেছে টাইপে এটাকেই বলা হয় অ্যাম্পারসন এন্টিটিস, এইচটিএমএল স্পেশাল এন্টিটি। আপনি চাইলে এটা কোডও ইউজ করতে পারেন, যে অ্যাম্পারসন আর এই যে লিখছে না, এই যে 174 লিখলে হবে, সেক্ষেত্রে আবার হ্যাশ ইউজ করতে হয়, অ্যাম্পারসন হ্যাশ তারপরে কোড নাম্বার। তো এখন এগুলো মুখস্থের কিছু না, যদি কখনো লাগে জাস্ট অনলাইন থেকে বসাই দেবেন, মানে যাই না রাখলে যে এন্টিটি লিখতে গেলে এটা লাগে। এখন আপনি এতগুলো মুখস্থ করে সবসময় লাগবে না, এগুলো মুখস্থের কিচ্ছু নাই, মুখস্থ থাকবেও না, বাট আপনি যাই না রাখেন যে কোনো এন্টিটির একটা চিহ্ন, তা আমি কোথায় যাবো, এন্টিটিতে যাবো, আয়না বসাই দেবো। ওকে, মুখস্থের কিচ্ছু নাই এখানে। আচ্ছা তাহলে এটা জেনে রাখলাম, তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই এন্টিটি নাম্বার মানে লাগতে পারে, তখন এগুলো দেখবো। আচ্ছা ইউআরএল, তো ইউআরএল এখানে কি আছে, অলরেডি আমরা তো এই চ্যারেপের ইউআরএল চিনি, এটা আমাদের আপাতত দরকার নাই। ইউআরএল ইনকোড এইটা এই মুহূর্তে দরকার নেই আমাদের, ইনকোড ডিকোড এখানে আপাতত দরকার নেই, আমরা ওইটা শিখলাম এই চ্যানেল কোডে। আমরা এইচটিএমএল ভ্যালিডেশনের এখানে এগুলো একটু করবেন, হ্যাঁ বাসায় একটু দেখবেন, চোখ বোলাবেন। আমি এদিকে যাচ্ছি না, আমরা HTML5 এর ফিচারে চলে যাই। ফিচারের ভিতরে যেটা আছে, যেমন ইনপুটের, যেমন HTML5 এর নতুন কিছু ইনপুট আসছে, কি কি আসছে যেটা HTML4 এর আগে ছিল না। সেক্ষেত্রে কালার, ইনপুট টাইপ কালার হতে পারে, ইনপুট টাইপ ডেট হতে পারে, ইনপুট টাইপ ডেট লোকাল, ইনপুট টাইপ ইমেল, এটা তো ইউজ করলাম আমরা, ইনপুট টাইপ মান্থ, এগুলো প্রত্যেকটা ইউজ করে দেখবেন, আচ্ছা কী করবেন ইউজ করে দেখবেন, হ্যাঁ। আর তারপর ইনপুট টাইপ কালার বলে কি হয়, রান করেন, এই যে অনেক টাইম কালার পিকার লাগে, এরকম কালার পিকার কোড নিতে হয় যার কাছে। ইনপুট টাইপ কি বলছে, ইনপুট টাইপ কালার বলছে, ভ্যালু যেটা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে রাখছে তারা, হ্যাঁ এই জন্য কালার পিকার আসছে অটোমেটিক, একটা কালার পিকার, জাস্ট ইনপুট টাইপ কালার বলাতে এটা হয়ে যাচ্ছে। তো এরকম এই ইনপুট টাইপ বলে একটু দেখবেন, ইনপুট টাইপ ডেট বলাতে কি আসতেছে, এই যে আসছে ক্যালেন্ডার। এখন এইটা মডার্ন বাজার সবই সাপোর্ট করে, যেমন এই যে ক্লিক করলে যে ক্যালেন্ডার আসতেছে না, এই ক্যালেন্ডারটা মোটামুটি সব বাজার সাপোর্ট করে, বাট আগের বাজারগুলো সাপোর্ট করে। এটার জন্য আমরা আবার প্লাগইন ইউজ করি, ডেট পিকার নামে প্লাগইন পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর প্লাগইন পাওয়া যায়। তখন দেখা যাচ্ছে আমরা এটা বাদ দিয়ে ডেট পিকার ইউজ করবো যখন প্রজেক্টে কাজ করবো, হ্যাঁ আপাতত। তো এইগুলো একটু বাসায় দেখবো। তো আমি এখন সরাসরি যেমন হচ্ছে ক্যানভাস, এই মুহূর্তে দরকার ক্যানভাস নিয়ে কাজ করতে হলে জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস জানার দরকার, তখন আমি ক্যানভাস নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ ড্রয়িং এর জন্য মূলত আসলে ইউজ করা হয়। কোনো একটা লাইন টানবেন, এখন এতখানি জাভাস্ক্রিপ্ট করে লিখতে হবে, যেমন এটা রান করে এই একটা লাইনের জন্য আপনাকে এতটুকু জাভাস্ক্রিপ্ট করে লিখতে হবে। এখন এগুলো তো এই যে আপনাদের জাভাস্ক্রিপ্ট এখন শিখে নেই, ফাংশন শিখে নেয়, জাভাস্ক্রিপ্ট কোড কীভাবে লিখতে হবে শিখে নেয়। ওকে, তো
এটাই মুহূর্তে দরকার নেই আমাদের। আমাদের এখান থেকে যে জিনিসটা লাগবে HTML, সেটা হচ্ছে অডিও আর ভিডিও। অনেক ক্ষেত্রে আমরা ওয়েব পেজে কি দেখাতে পারি, অডিও ভিডিও লাগে, তাই না? অডিও প্লে করে দেখাতে চাই। তো অডিও ভিডিওর জন্য সিম্পল জিনিস আমি এখানে আচ্ছা এটার ভিতরে আসলাম আইফ্রেম। তাহলে আইফ্রেম এটা আমরা এটা থাক, একটা HTML মিডিয়া ট্যাক্স। তো প্রথমে যদি আমরা অডিও HTML ফর HTML অডিও, অডিওর জন্য জাস্ট সিম্পল ট্যাগ, অডিও ট্যাগ AUDIO, এখানে অডিও এইটা। এটার ভিতরে আমি জাস্ট এটার ভিতরে লিখতে পারি সরাসরি সোর্স। অডিও ফাইল লাগবে MP3। এখন অডিও ফাইলের মধ্যে একটা কিছু বিষয় আছে, অডিওর আবার ফরম্যাট হয়, আপনারা জানেন MP3 MP4ও আসে। এই জিনিসটা আপনারা যাবেন হচ্ছে এখানে, মানে এটা জাস্ট জানার জন্য। এই আমরা HTML আসবো, এখান থেকে দেখবেন যে মিডিয়ার ভিতরে আসলে এই যে HTML মিডিয়ার কথা বলা হয়েছে এখানে, যে মাল্টিমিডিয়া অন ওয়েব, সাউন্ড, মিউজিক, ভিডিও, মুভিজ, অ্যানিমেশন, এটা তো মাল্টিমিডিয়া বোঝাই আমরা। ওকে, তো হোয়াট ইজ মাল্টিমিডিয়া সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে মাল্টিমিডিয়া কামস ম্যানি ডিফারেন্ট ফরম্যাট দিতে হয়। MP3 হয়, MP4, ওয়েববি, অনেক এক্সটেনশন ফাইল ফরম্যাট আলাদা আলাদা, সেই বিষয়গুলো এখানে বলছে। একটু থিওরিটিক্যাল প্রশ্ন এখানে পড়বেন। সাউন্ড, তো ব্রাউজার কি কি সাপোর্ট করে, এখন বসে আছে ফরম্যাট অনেক আছে, বাট HTML কি সাপোর্ট করে, সব সাপোর্ট করে না, সেই বিষয়টা আমাকে জানতে হবে। তো ফরম্যাটের মধ্যে কি কি আছে, যেমন মাল্টিমিডিয়া এলিমেন্ট লাইক অডিও ভিডিও স্টোর মিডিয়া ফাইল হিসাবে স্টোর হয় সার্ভারে। মোস্ট কমন ওয়ে টু ডিসকভার টাইপ ফাইল লুক দি ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশনটা আমাকে ফলো করতে হবে। সেটা কি হতে পারে, যেমন ওয়াব একটা ফরম্যাট, অডিও ফোনে রেকর্ড করলে ওয়াব ফরম্যাটে হয়, তাই তো আমরা অনেকে জানি। MP3 হয়, MP4, MPG, WMB, AVI, আবার যে এখন অনেক মুভিগুলো কি KMB নাকি একটা ফরম্যাট থাকে, হ্যাঁ এরকম ভিডিওর অনেক ফরম্যাট থাকে, অডিওর ফরম্যাট থাকে। তো মোস্ট যে বিষয়গুলো মাথায় রাখতে, এবং এই যে এটা কেন MP, আমরা তো সারা জীবন MPG পড়ছি বা MP4 বলছি, আর MP4 কেন তৈরি হলো, কারা তৈরি করছে এর ব্যাখ্যা দেওয়া আছে, যেমন এই ফরম্যাটটা কোন প্রতিষ্ঠান তৈরি করছে সেই বিষয়গুলো দেওয়া আছে। যেমন MPG দেখেন এখানে বলা MPG ডেভেলপ বাই মুভিজ পিকচার এক্সপার্ট গ্রুপ, একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, এই জন্য MPEG দেখছেন, প্রতিষ্ঠানের নাম শর্ট ফরম্যাট। তো এখন এবার আসলে থিওরিটিক্যাল প্রশ্ন কোনো জায়গায় যদি MCQ তেও থাকতে পারে যেটার মানে কি এটা কি, বাট আমার রিয়েল লাইফে এত কিছু নিয়ে চিন্তা করা দরকার প্রজেক্ট করতে গেলে, বাট জেনে রাখাটা ভালো। তো চলেন আমরা অডিওর ক্ষেত্রে কি ইউজ করবো। অডিওর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। অডিওর ক্ষেত্রে তিনটা জিনিস সাপোর্ট করে, সেটা হচ্ছে অডিও ট্যাগ, আমি এখানে আসি মিডিয়া, সেটা হচ্ছে অডিও, এই জায়গাতে আসে এই যে অডিওর এখানে কমন অডিও ফরম্যাট তো অনেক কটা আছে, AAC ওয়াপ, তো অনলি MP3, WAV ওয়াপ, আর হচ্ছে OGG, এই তিন ফরম্যাটের অডিও হচ্ছে HTML সাপোর্ট করে। মানে অন্য ফরম্যাটের অডিওতে যদি দেন তাহলে কাজ করবে না, হ্যাঁ এইটা। আর ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এই তিনটা MP4, ওয়েবএম আর একটা কি, তার মানে আপনাকে যদি ভিডিও প্লে করতে হয় ফাইলের ভার্সন MP4 হতেই হবে, কনভার্ট করে নিতে হবে। ওই যে প্রথম দিকে যখন আমাদের বাটন ফোন মানে ভিডিও কম্পিউটার মধ্যে কপি করে ফরম্যাট করে নিতে হতো নাকি কনভার্ট করে নিতে হতো, তারপর ওখানে দেখা যেত, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে দোকানে যায় এই MP4 কনভার্ট করে ভিডিও দিতে ছোট ছোট করে নাম ছিল। তো এই জন্য এই বিষয়গুলো তাহলে এই তিন ফরম্যাটে অডিও ভিডিও সাপোর্ট করে আর অডিও ক্ষেত্রে দেয়। তো বিষয়টা এরকম, রাস্তায় এখানে অডিও আমার একটা ফাইল দরকার, আমি যদি প্লে করতে চাই কথার কথা, তো এদের এখানে আছে নাকি হর্সের ডাক দিছে, হ্যাঁ তাহলে এই যে হর্স ডট জেপিজি কথার কথা, অথবা এখন এখানে এই জায়গায় আবার দুইটা জিনিস দেখেন, হর্স ডট MP4, এটার মানেটা আসলে কি, আমি যদি এই কোডটা নিয়ে যাই, যদি আমার এখানে ফাইলটা নাই, আমি এইভাবে লিখতে পারি, এখন এটা MP3 নামায় নাকি স্যাম্পল MP3 ডাউনলোড, এটাতে গেলে জাস্ট আমরা যে স্যাম্পল MP3 ডাউনলোড করলাম, এটার অবস্থা ভালো আজকে। পঞ্চাশ কেবি 100 কেবি এটা ডাউনলোড করলাম, এটা 6 সেকেন্ডের সবাই। তো আমি MP3 ডাউনলোড করলাম, সেটা একইভাবে আমি ফাইলগুলো কোথায় রাখতে হবে, ওই যে ইমেজের মতোই
কোথায় রাখতে হবে? আপনার যেখানে কাজ করতেছে সেখানে রাখতে হবে। আমি যে ফোল্ডারে কাজ করতেছি সেই প্রজেক্টে যাব, এখানে আমি সোর্স হিসাবে অডিও হিসাবে রাখতে পারি। কথার কথা এখানে এউডি অডিও, অডিওর ভিতরে আমি ফাইলগুলো লিখে দিলাম। ওকে, জাস্ট এখন আপনি কি করবেন, এই আপনার তার ভিতরে আছে ফাইল অডিও স্ল্যাশ MP3, এবং এটাকে যদি এখন রান করে আলটিমেটলি প্লে হবে না। আসছে কিছু এখানে? এখানে আসে না। কেন আসে না? এই অডিও ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা না, কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা না দিলে অডিও আসবে না, এটা দিতেই হবে। এই যে আসছে, জাস্ট এই হচ্ছে কাহিনী, মানে কিচ্ছু না সোর্সে, এবং এই ট্যাগ না দিলে কিন্তু কাজ করবে না, এই অ্যাক্টিভিটি দিতে হবে। এখন এখানে আমরা একটু এখানে একটা জিনিস দেখলাম যে তারা এটা দুইটা জিনিস বলছে, সেটা হচ্ছে এরকম যে এই ট্যাগটা নিয়ে নেই, ধরেন এই ট্যাগটা হয়ে এই ট্যাগ দিলাম হরিজন্টাল লাইন, তাহলে একই চিন্তা, এটা দিলাম হচ্ছে একটা এইভাবে এক লাইনে দিলাম, এটার আবার কি করছে দেখেন, অডিওর ভিতরে সোর্স লেখা নাই, কন্ট্রোল সেকেন্ড লেখছে, এখানে সোর্স দুইটা দিছে। এটা কেন দিছে? এটার মানেটা হচ্ছে কিছু কিছু বাজার যে সব বাজার সব সাপোর্ট করে বিষয়টা এরকম না। তো এখন এটার ভিতরে সোর্সের ভিতরে একই ফাইলের দুইটা ভেরিয়েন্ট দিচ্ছে, একটা হচ্ছে MP3, একটা কি ওজিজি। তো এটা না পেলে হলে তো এটা আসবে, মানে এটাকে বলা হয় ফল ব্যাক, কোনো কারণে একটা সাপোর্ট করলো না, তাহলে অন্য ফরম্যাটটা যাতে সাপোর্ট করে এই জন্য এই সোর্সের ভিতরে একই ফাইলের দুই ফরম্যাটের অডিও দিয়ে রাখছে, যে ব্রাউজার যদি এটা সাপোর্ট না করে তাহলে এটা, আর কোনোটাই যদি না হয় তাহলে এই লেখাটা দেখা যায়, ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস অডিও এলিমেন্ট। কোনো কারণে যদি সাপোর্ট না করে তাহলে এই লাইনটা ইউজার দেখতে হবে, অডিওর ভিতরে এখানে এই ট্যাগটা দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো মাল্টিপল ভার্সনেও দিতে হয়, বুঝা গেছে? এই হচ্ছে কাহিনী। আর তাহলে ভিডিওর ক্ষেত্রে কি কাহিনী? একই জিনিস, আর অডিওর পরিবর্তে শুধু ভিডিও লিখে দেবেন, আর কিচ্ছু না, একই ফরম্যাট। তাহলে আমরা চলেন ভিডিও দেখা যাক। এখানে HTML4 HTML ভিডিও, তো ভিডিও আনার জন্য সেম একই প্রসেস। এখন এখানে কাহিনী আমরা ভিডিও ট্যাগ ভিআইডি ভিডিও, তো ভিডিওর ভিতরে কি করতে পারি, ভিডিও ট্যাগের সোর্স, এখানে সোর্স ভিডিও। এখন স্যাম্পল ভিডিও তো আমার ডাউনলোড করা নাই, ডাউনলোড করা আছে এখানে, ডাউনলোড করতে একটা স্যাম্পল ভিডিও যদি ডাউনলোড করি MP4, আপনারা এটা পাবেন পিক্সেলে গেলে, আপনাদের ইমেজ পান না, পিক্সেল এই সাইডে কিন্তু ভিডিও পাবেন আপনারা, স্টক ভিডিও পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে এখানে গেলে ভিডিও পাওয়া যায়। আপনার এই জায়গাতে গেলে ছোটো ছোটো অনেক ভিডিও পাবেন, আপনারা চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। এই যে এটাকে আমি তাহলে যে বিভিন্ন রেজুলেশন আছে, আমি আপাতত সেমি এইচডি দিলাম, এটাকে ডাউনলোড করলাম। তো এই জায়গাতে ভিডিও পাবেন, অনলাইন থেকে অনেক ভিডিও পাওয়া যায়, আপনি আপনার মতো করে ভিডিও নিয়ে নিতে পারেন। তো এখানে সব MP4 আছে, অনলাইনে আপনি ম্যাক্সিমাম MP4 থাকে। তাহলে ভিডিওটা আমি আপাতত 22 হাই রেজলিউশন ভিডিও আসবে না, তো ওইগুলো অত মানে আপনার এই যে এটার সাইজ যদি বড় হয় তাহলে তো এটা লোডিং টাইম বাড়বে। এখন আপনি 1 GB ফাইল একটা ভিডিওতে দিলেন, এখন ওটা তো লোড দিতে সময় নেবে। তো আমরা তাহলে আমাদের প্রজেক্টে চলে যাই, যেখানে আমি ফাইলটা ভিডিও ক্লাস করাচ্ছি, সেখানে আমি সেম একইভাবে আমি ভিডিও নামে একটা ফোল্ডার বানালাম, অর্থাৎ মিডিয়া নামে ফোল্ডার বানালে সবচেয়ে বেটার। এটা কি হয় যদি মিডিয়া নাকি, আমি মিডিয়া, তো মিডিয়া ফাইলের মধ্যে আমি সব রাখতে পারি। ভিডিওটা এখানে রাখলাম ভিডিও.mp4। তাহলে এখন যেটা করতে পারি, এখানে তো সোর্সের এই যে পাথ চেঞ্জ হয়, এটা কিন্তু এই যে ডেমো পারপাস, হ্যাঁ এভাবে করতে পারে। আর এটা হবে হচ্ছে মিডিয়া নাকি, মিডিয়া। তো ভিডিওর ক্ষেত্রে সেম একইভাবে, তাহলে এখানে মিডিয়া ডট তারপরে স্যাম্পল, সরি MP3 না, মিডিয়া ডট ভিডিও, এই তো MP4 পারবে। এবং এটাকে যদি বাজারে রান করি আলটিমেটলি এই যে ভিডিও আসছে, এই দেখেন। বাট ভিডিওর কোনো ইয়ে আসে নাই, প্লে করার কোনো অপশন নাই, বা প্লেও হচ্ছে না, মনে হচ্ছে এখানে একটা ইমেজ, তাই মনে হচ্ছে না স্ট্যাটিক একটা ইমেজ। হ্যাঁ, তাহলে এখন কী করতে হবে, এটারও যদি সেম একইভাবে কন্ট্রোলস কথাটা আমাকে এখন বলে দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ভিডিও প্লেয়ার চলে আসছে। এখন হচ্ছে ভিডিওর এখানে আমি হাইট উইথ বলতে পারি, আরও একটা উইথ আছে, হাইট বলতে পারি, উইথ বলতে পারি। যেমন এখানে উইথ বললাম হচ্ছে 500 পিক্সেল, তাহলে যে ভিডিও ছোটো হয়ে গেল, ইমেজের মতোই জাস্ট এখানে কাস্টমাইজ করা যায়। হাইট উইথ একটা বলে দেন, কন্ট্রোল বলে ইউজার। আবার কিছু কিছু ক্ষেত্রে এখন অনেক ওয়েবসাইটে দেখবেন ভিডিওর অ্যাড আছে, ভিডিও অ্যাড মানে এখানে অটো প্লে আছে, কি থাকে অটো প্লে, মানে ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে প্লে। তার মানে এখানে ইউজারের এখন বন্ধ করার কোনো সুযোগই নেই, আমার ভিডিও কিন্তু প্লে হচ্ছে।
মানে লোড হওয়ার সাথে সাথে প্লে হয়ে গেছে, কিন্তু এখানে পুশ করা বন্ধ করার কোনো অপশন নাই। কারণ হচ্ছে আমি এখানে কন্ট্রোলটা দিয়েছি, এটা একটা উঠাই দিয়েছি। আর যদি কন্ট্রোল থাকে তাহলে আমি এখানে তার ইউজার এখন পুশ পপ ফুল স্ক্রিন ডাউনলোড সব করতে পারবে। এই হচ্ছে কাজ। সেম একইভাবে ধর ভিডিওর আলাদা করে ধর MP4 সাপোর্ট করলো না, তাহলে আমি কি করতে পারি, এটা ভিডিওর ভিতরে যাব, এটা এইভাবে যাব না, এখানে ভিডিও ভিডিও ট্যাগের ভিতরে ভিডিও, এটার ভিতরে এখানে এসআর সোর্স, এটার ভিতরে মাল্টিপল ভার্সন আপনি এখানে এসআরসি দিতে পারেন। হ্যাঁ, media.mp4 যদি একাধিক ফরম্যাট থাকে আর কি, MP4 থাকলো আর এই জায়গাতে আপনার হচ্ছে কন্ট্রোল দেবেন, তাহলে কি হবে, এই যে নিচে আসছে, এবং এটার আমরা কোনো উইথ বলি না, তাহলে উইথ হচ্ছে 300 পিক্সেল আসছে। অটো প্লে দিলে এটা অটো প্লে রাখছে, এটা তো অটো প্লে দিলে এটার মানে হচ্ছে যদি এক ফরম্যাট সাপোর্ট না করে তাহলে আরেক ফরম্যাট, হ্যাঁ নেক্সট ফরম্যাট মাল্টিপল ভার্সন, আর এটা সিঙ্গেল লাইন। এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে, যে একটা আইটেম শিখলাম, ধরেন এই যে ভিডিও ফরম্যাটে ম্যাচ করতে হবে, আবার সাইজের একটা ব্যাপার থাকে, তো আমরা যেটা করতে পারি, এই জায়গায় যে নিচে থেকে আসলে আপনি বলতে পারবেন, আমি বন্ধ করে দেবো না, সেই জিনিসটা এখানে আসছে যে ইউটিউব ভিডিও কীভাবে নেবো, HTML ইউটিউব এখানে, তার মানে বলতেছে দি ইজিয়েস্ট ওয়ে টু প্লে ভিডিও HTML ইজ ইউটিউব। হ্যাঁ, স্ট্রাগলিং উইথ ভিডিও ফরম্যাট, যেমন আপনাকে যদি ভিডিও দেখাতে হয় ওয়েব পেজে, আপনাকে ফরম্যাট অবশ্যই MP4 হতে হবে, অথবা অডিও ক্ষেত্রে MP3 হতে হবে। তো এই ধরনের আপনাকে স্ট্রাগল করার দরকার নাই, সেটাই বলছে যে স্ট্রাগলিং উইথ ভিডিও ফরম্যাট, কনভার্টিং ভিডিও ডিফারেন্ট ফরম্যাট ক্যান বি ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং। বলতেছে যে ভিডিও কনভার্ট করা একটু ডিফিকাল্টি, আবার এটা টাইমের কনজিউমার, টাইমের সময় নষ্ট হচ্ছে। তো এর থেকে বেটার হয় কি, অ্যান্ড ইজিয়ার সলিউশন ইজ লেট ইউটিউব প্লে অ্যান্ড ভিডিওজ ওয়েব পেজ। তার বলতেছে আপনাকে এই যে কনভার্টের ঝামেলা, সময় ক্ষেপণ, এত কিছু কষ্ট না করে আপনি ইউটিউবের ভিডিও নিয়ে আসুন। তো ইউটিউবের ভিডিও কীভাবে নিয়ে আসবো, সেটা আইফোনের মাধ্যমে, তাহলে আমি ইউটিউবে যাবো, তো ইউটিউবের ভিডিও আপলোড তো আমরা করতেই পারি না, না পারলে শিখে নেব, নিজের চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারি। এখন ইউটিউব থেকে কী করতে পারি, আমি আমার ভিডিওটা ইউটিউবে থাকবে, হ্যাঁ, আর আমরা এখানে HTML গেলাম, একটা HTML অথবা অ্যানিমেশন, তো ইউটিউবে কোনো একটা ভিডিও ধর আমি এখন দেখাতে যাচ্ছি, হ্যাঁ, জাস্ট ভিডিওতে ক্লিক করবো, আপনার চ্যানেলে ভিডিও ক্লিক করলেন, এই যে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কি আছে, কপি এমবেডেড, কপি কপি এমবেড, জাস্ট এই কোডটা কপি করে প্লে করার পরে কপি এমবেডেড, জাস্ট আমি এখন আমার পেজে পেস্ট করে দেব। তাহলে এখানে হচ্ছে স্টোর ইউটিউব ভিডিও, জাস্ট এটা কপি করলে দেখেন আইটেম চলে আসছে, এই দেখেন আইটেম, পুরোটা আইটেম না, আইটেমের মধ্যে যে হাইট উইড আসছে ভিডিও, তারপর ভিডিও টাইটেল আসছে, তারপর ফ্রেম বর্ডার 0, এখানে আরো যে সার্চ, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই দেখেন ভিডিও আসছে, আমি এটা তোমার ডাউনলোডে ঝামেলা নাই, ঝামেলা নাই, আমি ভিডিও নিয়ে আসতেছি, এই হচ্ছে সুবিধা। তাহলে ভিডিওটা কাজ করতে হলে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে, এই হচ্ছে কাহিনী। আমি চাইলে এটা হাইট উইড এখান থেকে কমাই দিতে পারি, যেমন এখানে, আর এই যে এগুলো যে আছে ওখান থেকে কপি করছি, তো এইগুলো এতগুলো কিছু আসছে আর কি, আপনি এগুলো যদি না দিতে চান না দিলে সম্ভব, দেওয়াটা হবে এটা, হ্যাঁ জি। আচ্ছা আমি আবার বলি, কোনো একটা ভিডিও আমার দরকার, আমি এটাতে গেলাম, ভিডিওটা প্লে করে রাইট বাটন ক্লিক করবো, কি করবো, প্লে করার পরে এই রাইট বাটন ক্লিক করে কপি এমবেডেড, এই কপি এটা ক্লিক করলাম, তার মানে আমার কপি হয়ে গেছে, জাস্ট আমি এখন আমার পেজে যাই কি করবো, এখানে যা পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার সাথে সাথে আসছে, বুঝা গেছে বিষয়টা। এখানে আপনি হাইট ওয়েট কমা দিতে পারেন, এখানে আপনি 300 বললেন, এখানে বললেন 200, আইফোনের মধ্যে আসবে, বললাম না আইফোনের মধ্যে আসবে। এবং এখন যদি এটা দিই, দেখেন আমার ওয়েব পেজে ওইটাও আসছে, এই দেখেন আসছে। এবং এই আইফোন যদি লাইন ট্যাগ দেখেন পাশাপাশি আসছে, এই লাইন ট্যাগ হওয়ার কারণে কি আসছে, পাশাপাশি আসছে। হ্যাঁ, এখন যদি লাইন ট্যাগ দরকার পরে আপনি বিয়ার দিতে পারেন এখানে, তাহলে এই যে নিচে চলে আসলাম, এবং এটার ওয়েটটা মানে বেশি কম হয়ে গেছে, এখানে 400 করে দেন, কাস্টমাইজ করার সুযোগ তো আছে। এই হচ্ছে কাহিনী, তাহলে আইফোনের দ্বারা ভিডিও দেখানো যায়, আবার পেজ কোনো একটা ওয়েব পেজের লিঙ্কও কি বসানো যায়। তো HTML শেখার ক্ষেত্রে মোটামুটি আমি যেটা যদি বলি, তো HTML এর মূল ফোকাস হচ্ছে এই কয়েকটা জিনিস, আমাকে হেডিং প্যারাগ্রাফ বোঝা দরকার, লিঙ্ক বোঝা দরকার, বাটনের জন্য বাটন ট্যাগ, ওকে, তারপর টেবিল আর ফর্ম, আর আইটেম, আর লিস্ট,
অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আর এটা অর্ডার মিডিয়ার জন্য এই কটা শিখলাম। আর এন্টিটি কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিছু ক্ষেত্রে লাগে না। এখন যে ঘরে ট্যাগ শিখেছি এটি দেখেন ওয়েব পেজ। কারণ ওয়েব পেজ বানাতে গেলে আমার টেবিলের ফর্ম প্রতিদিন লাগবে না। ওয়েব পেজ বানাতে গেলে আমার লাগবে হচ্ছে ডিভের ব্যবহার, হেডিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফের ব্যবহার, আর লিঙ্ক ট্যাগের ব্যবহার, আর কি লাগবে, ইমেজ ট্যাগ লাগবে। ইমেজ ছাড়া তো কোনো কথা নেই। আর যদি কোনো ওয়েব পেজ ভিডিও থাকে তখন আমার ভিডিও লাগবে, যদি অডিও দেখাতে তখন অডিও লাগবে। বুঝা গেছে বিষয়টা? এই হচ্ছে কাজ। এখন আমাকে ফোকাস করতে হবে সিএসএস এর জোর দেওয়া। এলিমেন্ট আলাম, মানে এলিমেন্টটাকে আমি কীভাবে লেআউট টাক্সারে দাঁড় করাবো, আমার হচ্ছে কোন এলিমেন্টে কোন প্রপার্টি ইউজ করলে সেটা সুন্দর দেখা যাবে, এইটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আবার ইয়ে করে আজকে সিএসএস এ চলে যাই। আমরা একটু ছোটো একটা কাজ যেটা বলছিলাম যে একটা ব্যানার ডিজাইন শিখি আজকে একটু, নাকি প্র্যাকটিক্যালি শিখি। কারণ ঘুরে ফিরে আমি আবার বললাম যে আপনাদের হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, বাটন এই করেই লাগবে পুরা টেমপ্লেট। এবং আমি একটু এই টেমপ্লেটের কথা বলতেছি না, দেখেন এই টেমপ্লেট আমি সোর্স করে গেলাম, ভিউ সোর্স করে আসেন। এই সোর্স করে আসার পর দেখেন তো এখানে কি আছে, ডিপ ডিপ ডিপ, তারপর কি আছে, প্যারাগ্রাফ, আই ট্যাগ আছে ইয়ার জন্য, এই যে লিঙ্ক বাটনকে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। দেখেন এখানে যে কি ট্যাগ, ন্যাপ বার, নেভিগেশন বার তৈরি করার জন্য ন্যাপ ট্যাগ লাগবে। দেখেন নেভিগেশন বার তো বানানো দেখেনি, আমি দেখাচ্ছি কি ন্যাপ ট্যাগ। তারপরেও দেখেন ডিপ, এই যে লিঙ্ক করার জন্য কি অ্যাঙ্কর ট্যাগ, বাটনের জন্য কি বাটন ট্যাগ, আবার ইউএলএল লিস্টের জন্য এই যে সব জায়গায় দেখেন ডিপ। এরপরে কি আছে, হেডিং, H1 H6 অ্যাঙ্কর ট্যাগ, তারপরে ডিপ, এই যে মার্কআপ পুরো ওয়েব ইমেজ। দেখেন তো এখানে কোথায় টেবিল আছে আর কোথায় ফর্ম আছে অথবা ভিডিও আছে। হ্যাঁ, লাগলে এগুলো দিতে হবে, বাট এটা তো নাই, এই পুরো থিমের ভিতরে কোথাও আছে। এবং পুরো ওয়েব পেজের কন্টেন্ট যদি চিন্তা করেন, একটা সাব হেডিং, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ। আবার যদি আসি একটা ইমেজের জন্য আইকন, এটা আইকন যদি বাট ইমেজ হিসাবে আসছে একটা, এটা 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 আওয়ার সার্ভিস, এটা সাব হেডিং সাইজ 6 হতে পারে। নিচেটা আমি ইউজ করবো, হ্যাঁ এটা করা যাবে, সমস্যা নেই। এই হচ্ছে কাহিনী। গান পুরো ওয়েব পেজের ভিতরে ঘুরে ফিরে এই ট্যাগগুলো না। তো তাহলে আমরা চলেন আমরা ফ্রেশ থেকে, তাহলে আজকে থেকে আমরা সিএসএস এ যাচ্ছি। বাট আমরা মার্কআপ তো প্রতিদিন মার্কআপ সিএসএস, মার্কআপ সরকার সিএসএস লিখতে পারবে, মার্কআপ তো লিখতেই হবে। বাট কোনো একটা জিনিস দেখে আমরা বানানোর ট্রাই করবো, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা সিএসএস আমরা শিখছি, আবার আজকে নতুন করে একটু ভালো করে শিখি তো সিএসএস করতে গেলে কী লাগে। হ্যাঁ, তো চলেন আমরা নতুন একটা ফোল্ডার নেই, এগুলো আছে থাক। আমরা এটার ভিতরে প্রজেক্টের ভিতরে কাজ করি, এটাকে HTML ক্লাস, এই পুরোটাকে আমি এটার মধ্যে আপাতত এটা রাখলাম। আজকে শিখবো হচ্ছে সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার বানানো। তো সেই আপাতত বানাচ্ছি আমরা মোটামুটি এই ক্লাসের মধ্যে সিএসএস ক্লাস। চলেন সিএসএস ক্লাসের মধ্যে আমি কী করবো, নতুন একটা ফাইল নেব। ফাইলের নাম কী হবে, index.html। ওকে, মার্কআপ নিলাম। আচ্ছা, সিএসএস এর টপিকগুলো আমি আবার বিস্তারিত বলতেছি। প্রথমে ধরেন একটা H1 নিলাম, দিস ইজ হেডিং। ওকে, এটাকে রান করি। ওয়েব পেজে শুধুমাত্র একটা হেডিং আছে। এখন এই হেডিং এলিমেন্টটা, H1 যে এলিমেন্টটা আছে, H1 এলিমেন্টটাকে আমি ডিজাইন দেবো, ডিজাইন করবো। তো ডিজাইন করতে গেলে আমাকে সিএসএস লিখতে হবে। ওকে, কি করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি, এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, লেখাটাকে মাঝখানে আনতে পারি অথবা শেষে নিয়ে যেতে পারি, অনেক কাজ করা যেতে পারে। ওকে, আর সিএসএস লিখতে হয় কীভাবে সেটা আমাকে জানতে হবে। তো চলেন, তো সিএসএস লেখার জন্য আমি যেটা ইউজ করতে পারি, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ট্যাগের ভিতরে যেটা প্রথম ট্যাগে যেটা সবসময় কি অ্যাট্রিবিউট, আমি তো জানি, যেমন ইমেজ ট্যাগের কাছে এসআরসি, অল্টার, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট। স্টাইলও কি একটা অ্যাট্রিবিউট, হাইট উইথ সেটাও একটা অ্যাট্রিবিউট। এখন বললাম যে তোমার কালারটা রেড, এখন এলিমেন্টে কি হয়ে গেল, কালারটা রেড হয়ে গেল। সেম একইভাবে আমার ওয়েব পেজে একটা প্যারাগ্রাফ আছে যে না না অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের ভিতরে এই যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। যদি বলি এটা প্রপার্টি, সিএসএস এর ভাষায় এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় ভ্যালু। আবার আমি আসতেছি একটু পরে আসতেছি, ধরেন এটাকে একটা স্টাইল দিলাম, স্টাইল ব্যাকগ্রাউন্ড কি হলো, কথার কথা। তাহলে কি হলো, দুইটা এলিমেন্টের দুইটা প্রপার্টি সিএসএস এর ডিজাইন দিলাম। এখন এভাবে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, মানে প্রত্যেকটা লাইনে লাইনে সিএসএস।
সেম কাজটাই যদি আমি করতে পারি, এই পেজে করতে পারি, সেটার জন্য আমাকে হেড ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে কাজ করতে হবে। এটাকে বলা হয় ইন্টারনাল। এখন ইন্টারনাল যখনই কাজ করতে যাবেন, আপনি কাকে ডিজাইন দেবেন তার নাম ধরে কি করতে হবে, কল করতে হবে। তো তাহলে আমাকে যে জিনিসটা বুঝতে হবে, সিএসএস এর কি বুঝতে হবে, সিলেক্টর বুঝতে হবে। সিনট্যাক্স আগে বুঝি। এই যে এখানে এই যে বলছে যে এই সোয়ান হচ্ছে একটা সিলেক্টর, মানে আমি ধরেন আমি এই সোয়ানের, তাহলে এই সোয়ানের এটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এই সোয়ানকে এখানে কল করলাম, কি বললাম, এই সোয়ান। ওকে, তারপরে কি দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তারা বলছে যে এই সোয়ান হচ্ছে সিলেক্টর, একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কালার, এটাকে বলা হচ্ছে প্রপার্টি। তারপর হচ্ছে একটা ক্লোন চিহ্ন, এটাকে বলা হয় ডিক্লারেশন। মানে কালার হচ্ছে মানে প্রপার্টি, তার মানে সিএসএস এর সবকিছু কি একটা প্রপার্টি। প্রপার্টির এখানে আসছে ভ্যালু, কিছু কিছু প্রপার্টির ডিফল্ট ভ্যালু থাকে, আবার কিছু প্রপার্টি কি কাস্টম ভ্যালু দিতে হয়, তাই না? তাহলে কালার একটা প্রপার্টি, এরপরে হচ্ছে এই ব্লুটা হচ্ছে তার ভ্যালু। তাহলে আমি এখানে কালার হচ্ছে আমার প্রপার্টি, সিও এলার কালার। তারপর ডিক্লারেশন ক্লোন। এখন ভ্যালু হিসাবে আমি কি দেবো, কালারে কোড দেবো। আর কালার নাম বলতে পারে। আবার কালারে কোডের সূত্রপাত ক্লাসে বলছিলাম যে 0 থেকে 9, এ থেকে এফ, এই 16 সংখ্যার যে কোনো 6টা অথবা 3টা যদি হ্যাশ দিয়ে ইউজ করি তাহলে হয়ে যাবে। তাহলে আমরা সলিড কালারে বললাম যে ব্লু। তাহলে এখন কি হবে, আমার এই সোনটার কালার কি হয়ে যাবে, তার মানে এই হচ্ছে ডিক্লারেশন। সেই জিনিসটা এখানে চিত্র দিয়ে সুন্দর করে বলে দিচ্ছে যে এটা হচ্ছে সিলেক্টর, প্রপার্টি, ডিক্লারেশন, ভ্যালু। তো একটা এলিমেন্টের তার একটা প্রপার্টি থাকবে না, থাকবে। যেমন কালার দিচ্ছি আমি এটাকে, লেখাটাকে, এবং এটা শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই সেমিকোলন। একটা প্রপার্টি ভ্যালু শেষ হওয়ার সাথে সাথে নতুন করে আবার কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। আমি এখন বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তাহলে কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, আমরা ব্লু, এটা তাহলে এটা হোয়াইট বলে দিই, যেহেতু আমরা ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আসছে। তাহলে কয়টা প্রপার্টি ইউজ করলাম, এটা 2টা প্রপার্টি ইউজ করছি। কারণ এটা লেখাটাকে সেন্টার, টেক্সট লাইন সেন্টার। তাহলে কি হলো, লেখাটা মাঝখানে আসলো। লেখাটা মনে হচ্ছে একটু যদি জায়গা ছাড়তে উপরে নিচে, তাহলে কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। তাহলে এখানে আমি ইউজ করলাম প্যাডিং, প্যাডিং 10 পিক্সেল। প্যাডিং 10 পিক্সেল মানে কি, সব দিকে 10, টপ রাইট বটম লেফট 3 দিকেই প্যাডিং 10। এখন কি একটু জায়গা ছাড়লো না, আগের থেকে একটু দেখতে ভালো লাগতেছে। ধরেন এখানে আমি আরেকটু বললাম 16 পিক্সেল দিলাম, পারছে। তাহলে প্যাডিং দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, তাহলে প্যাডিং আমি এটা বললাম। আচ্ছা, প্যাডিং যদি আমি এটা বলি 20 পিক্সেল, এখন কি হবে আপনারা বলেন আমাকে, পরিবর্তন দেখতে পাচ্ছি কোনো? প্যাডিং 2টা মানে কি, প্রথমটা হচ্ছে টপ বটম, মানে উপরে নিচে, প্রথমটা হচ্ছে টপ বটম, আর সেকেন্ডটা হচ্ছে লেফট রাইট। এই দেখেন এখানে, এবং লাইভে যদি কাজ করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে প্যাডিং দিচ্ছি না, এই যে 20 পিক্সেলটা দেখেন, এই যে ডানে বামে, আমি যদি এটা বাড়াই দেখেন, এই দেখেন বাড়তেছে। সেকেন্ডটা কি, লেফট রাইট, সেকেন্ডটা হচ্ছে লেফট রাইট, আর টপ প্রথমটা কি, টপ বটম, এই যে বাড়তেছে। 2টা মানে ক্ষেত্রে টপ বটম, মানে প্যাডিং তো 4টা হয়, প্যাডিং টপ, প্যাডিং, মানে আমি এখানে 4বার না বলে জানেন, এখানে আপনি পিটি প্যাডিং টপ 10 পিক্সেল, পিআর প্যাডিং রাইট 10 পিক্সেল, পিবি প্যাডিং বটম 10 পিক্সেল, ওকে, পিএল প্যাডিং লেফট 10 পিক্সেল। কয়বার লিখলাম, 4বার। 4 দিকে একই মান হচ্ছে, কথার কথা। আমি যদি একবারে লিখতে চাই তাহলে কি লিখবো বলেন তো, প্যাডিং 10 পিক্সেল। বুঝা গেছে বিষয়টা? এখন প্যাডিং আমার এই যে মানটা আমার এখন, এটা তো শুধু চারিদিক হলো, এখন লেফট রাইটে আলাদা লাগবে। এইটা আমি এখানে দিলাম 20 পিক্সেল। তাহলে এখন কি হবে, প্রথম হচ্ছে টপ বটম, সেকেন্ডটা কি লেফট রাইট। আচ্ছা, পরে আবার দিলাম 30 পিক্সেল। এখন তাহলে কি হবে, আমি 4টা দিলাম না, 3টা মান দিলাম, তখন কাহিনী কি হবে। এটা মার্জিনের ক্ষেত্রে সেম কাহিনী, মার্জিনের ক্ষেত্রে এরকম 4টা, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট। এখন তাহলে কোনটা কি মান নেবে বলেন তো, 3 জনের বলছেন। ওকে, তাহলে আপনার তো কনসেপ্ট ঠিক আছে। সেটা হচ্ছে যখন 3টা মান বলবো, প্রথমটা হচ্ছে টপ, লাস্টেরটা হচ্ছে বটম, আর লেফট মিডিলে যেটা দেখবে সেটা হচ্ছে লেফট রাইট। দেখেন এখানে ভালো করে দেখেন, এই যে প্রথমে হচ্ছে টপ বটম। আমি যদি এটাকে, আচ্ছা বাই দ্য ওয়ে দেখেন এখানে, তারপরে মনে হচ্ছে এই সোয়ারের নিচে জায়গা বেশি না উপরের থেকে, এটা কেন মনে হচ্ছে বলেন তো? না না, 10ই তো আছে,
হ্যাঁ ওই নিচে তীর দেওয়া আছে সেটা ঠিক আছে, হ্যাঁ নিচে আমরা এখানে তীর দিচ্ছি, ওইটা সিলেক্ট করলে আপনার হাইলাইট হচ্ছে বোঝার জন্য। আপনি যে আপনি সিলেক্ট করে আছে এখন কিন্তু দেখা যাচ্ছে, এই যে ঠিক আছে না রেডি। তাহলে টপ এটা হচ্ছে বটম, আর মিডলটা কি লেফট রাইট। এখন আমি এটা বাড়াই, এখানে এলিমেন্টে ধরতে হবে, এই যে মিডলেরটা, সরি আমি এই যে দেখছেন, এই হচ্ছে কাহিনী। আর যখন চারটা বললে তো চার রকম হয়ে যাবে, এটা তার কিছু বলার নাই, তখন কি হয়ে যাবে, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। কি বলা হয়, শর্ট হ্যান্ড প্রপার্টি। তাহলে এখন কি হলো, টপ রাইট বটম লেফট। আর আমরা এই সংক্ষেপেই বেশি ইউজ করি, এই চারবার লেখার থেকে একটা লিখে ভ্যালু দিয়ে দিই। মানে আমি চারবার লেখার থেকে আমি একটার মধ্যে আমি কি করতে পারি, আমার আলটিমেটলি চারদিকে চার রকম ভ্যালু হয় না, চার রকম দিলে যদি সুন্দর লাগবে, লেফট রাইট আর টপ বটম এই দুই দিকে ক্লিয়ার করলে হয়ে যায়, উপরে নিচে ডানে বামে। কিন্তু হ্যাঁ ওই যে সাইডটা আলাদা আলাদা বলবেন, এই যে এইভাবে এইভাবে বলতে পারেন, অথবা এই সাইডটা লিখে বলতে পারেন, আপনার ইচ্ছে। মার্জিনের ক্ষেত্রে সেম জিনিস, আমার মনে হয় না এই দুইটা জিনিস মাথায় রাখবেন। মার্জিন হচ্ছে কি জায়গা ছেড়ে দিয়ে আসে, মানে পেজের থেকে জায়গা ছেড়ে দিয়ে আসে, প্যাডিং হচ্ছে লেখার চারিদিকে জায়গা ছেড়ে। যেমন আপনি যেখানে বসে আছেন, ধরেন এই টেবিলটা যখন কত সরালাম, এটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, এখন আপনার ল্যাপটপ যেটা আছে, ল্যাপটপটা একটু ডানে বামে সরালেন, এটা হচ্ছে প্যাডিং। সহজ কথা বুঝতে পারছেন, মাথায় ঢুকছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্যাডিং মানে হচ্ছে কন্টেন্ট, মানে লেখার চারিদিকে। এখন ইমেজ লেখা যদি প্যাডিং দেন তাহলে কিন্তু হবে না, ইমেজ তো ব্লক এলিমেন্ট, ইমেজ কি প্যাডিং হবে, শুধুমাত্র লেখার ক্ষেত্রে প্যাডিং চিন্তা করবেন। হ্যাঁ ইমেজের ক্ষেত্রে প্যাডিং হবে, তার দিকে জায়গা নিবে, জায়গা নিবে, জায়গা নিবে না তা না, কিন্তু জায়গা নিবে। আর যখন মার্জিন বলতেছি তার কি পুরো জায়গা ছেড়ে দিয়ে আসবে, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে এই যে প্রপার্টি আমি যেখানে ছিলাম, আমি এগুলো আবার এখানে বসে দিই, আমি জাস্ট প্যাডিং দিলাম 10 পিক্সেল, কথার কথা 20 পিক্সেল। আচ্ছা, আমি তাহলে এখানে আমরা কি বুঝতেছিলাম, সেটা হচ্ছে যে এলিমেন্টের সিলেক্ট করলাম, এলিমেন্টে কয়টা প্রপার্টি দিছি আমি, 1 2 3 4টা প্রপার্টি ইউজ করছি এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে ইনলাইন এখন কি হলো, ইন্টারনাল। এখন এইটাকে যখন আমার আলাদা ফাইলে নিব তখন কি হয়ে যাবে, এক্সটার্নাল। তো আমরা সবসময় কি প্রিফার করি, এক্সটার্নাল। আবার এখানে আরেকটা ইস্যু আছে, যদি এই সময় আরেকটা আসে এখন কি হবে, তাহলে আমাকে শিখতে হবে সিএসএস সিলেক্টর। কি শিখতে হবে, সিলেক্টর। তো সিলেক্টর অনেক প্রকার আছে, আমি যেমন এই সিলেক্টর আসতেছি, আমরা যেমন লেয়ার বানাবো, হ্যাঁ না এক একটা তো একরকম দিবে, সবার তো আর একরকম প্রপার্টি ইউজ হবেও না, সবার প্যাডিং মার্জিন ফন্ট সাইজ কালার তো এক হবে না। আর মূল বিষয়টা হচ্ছে যেমন এখানে যদি আরেকটা ইস্যু আসে এখন আলটিমেটলি, হ্যালো তাহলে কি হয়ে যাবে, সেই এলিমেন্টটা তো সেম ডিজাইনই হবে, তাই হবে না, এই যে এটা তো সেম ডিজাইন হয়ে যাচ্ছে। তো এটার জন্যই এখন আমাকে কি শিখতে হবে, সিএসএস এর সিলেক্টর বুঝতে হবে, সিএসএস সিলেক্টর। তো অলরেডি একটা সিলেক্টর আপনি শিখে ফেলেছেন, এই যে এটাকে বলা হয় ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। কি বলা হয়, এলিমেন্ট সিলেক্টর। আচ্ছা, আমরা এই যে এটাতে আসতেছি, ইউনিভার্সাল সিলেক্টর একটু পরে আসতেছি আমি। হুম, যেমন এই যে পি, এটাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট, মানে সরাসরি নাম ধরে কল করলে তাকে বলা হয় কি এলিমেন্ট সিলেক্টর অথবা ট্যাগ সিলেক্টর। আরেকটা আছে কি আইডি সিলেক্টর। তা আইডি হলে এখন এখানে কি হবে, একটা অ্যাট্রিবিউট দিতে হবে, কি দিতে হবে, আইডি, আইডি দ্বারা একটা অ্যাট্রিবিউট টাইটেল অথবা হেডিং 1 যেটাই বলে। তাহলে এখন এটা কি হবে, এই জায়গায় এই সোনার কোনো ভ্যালু আছে, আমি হ্যাশ দেবো, কি দেবো, আইডি হলে কি দিতে হবে। এবং দেখেন এখন ডিজাইন শুধু এ পাইছে, এটা পাইছে, পায় না, কারণ ওর আইডি তার আইডি এক না, এক দিয়ে নাই। হ্যাঁ আমি রিউজ করতে পারি, বাট আইডি কখন আসলে ডুপ্লিকেট করবেন না। যদি হ্যাঁ ক্লাস যদি হয় এটা, তাহলে কি হতে পারে ক্লাস, তাহলে এখানে কি হবে ডট, এটা হবে সরি এই, তাহলে এখন কি হলো এটা, তার মানে এই ক্লাসটা এখন আমি ইচ্ছা করলে প্যারাগ্রাফিক দিতে পারি না, প্যারাগ্রাফিক দিলেও কি সেম ডিজাইন পাবে না। তার মানে কি ক্লাসকে দেখেন আবার প্যারাগ্রাফ হয়ে গেল, বুঝছেন। এই হচ্ছে রিউজের সুবিধা, ক্লাস নিলে ক্লাস কি করা যায়, রিউজ করা যাচ্ছে। আইডিও কাজ, বাট আইডি না ইউজ করা যাবে, আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। হ্যাঁ জাভাস্ক্রিপ্টের জন্য আমরা রাখবো। তাহলে এতই সিলেক্টরটা বুঝছি, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর আর কি ট্যাগ সিলেক্টর। এখন আরো সিলেক্টর আছে, ডিসেন্ডেন্ট সিলেক্টর, গ্রুপ সিলেক্টর, আমরা একটু পরে আসতেছে, আবার ইউনিভার্সাল সিলেক্টর আসতেছে। তাহলে এখন এইগুলো আমরা এখানে লিখবো না, কোথায় লিখবো বলেন তো, সিএসএস ফাইল লিখবো আলাদা। তাহলে ইনলাইন ইন্টারনাল এখন কোথায় যাবো, এক্সটার্নালের জন্য নতুন একটা ফাইল নিতে হবে, কি নিতে হবে, নতুন একটা ফাইল নিতে হবে, যেটা নাম দেবো স্টাইল ডট, অনেকে মেন ডট সিএস লেখে, হোম ডট সিএস লেখে, ইচ্ছা আপনার, কোনো সমস্যা নেই।
মিনিংফুল মানে সিএসএস এটা তার এই কোডটা এখন কোথায় যাবে পুরো কোড টাচ করলাম আচ্ছা এখানে কি ট্যাগ লাগবে আমি তো সিএসএস ফাইল এটা ট্যাগ লাগবে না এটা লাগবে না হ্যাঁ আচ্ছা তাহলে এখন ফাইলটা কি করতে হবে লিংক করতে হবে সিএসএস ফাইল লিংক করতে কোথায় হেডের ভিতরে তো করতে হয় এবং ট্যাগের নাম কি বলেন লিংক করার জন্য এলআই এন্ড কে লিংক লিংক ট্যাগের এটা সিঙ্গেল ট্যাগ হ্যাঁ সিঙ্গেল ট্যাগ এটা কয়টা অ্যাট্রিবিউট দুইটা অ্যাট্রিবিউট একটা হচ্ছে এইচআর এইচরেফ style.css আর একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে রেল বা রিলেশন কি ধরনের রিলেশন স্টাইল শীট এসএস হ্যাঁ আপনার style.cs এটা আর style sheet না না আগে পড়া অ্যাট্রিবিউটের মানে এই যেকোনো ট্যাগের অ্যাট্রিবিউট আগে পরে কোনো সমস্যা নাই আগে পরে যে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমি এটা কথা বলছেন না এরপরে দিলে হবে কিনা ট্যাগের আগে পরে কোনো সমস্যা নেই অ্যাট্রিবিউট থাকলে হয়েছে এমন যেমন এই যে এখানে অনেক ক্ষেত্রে আমরা ট্যাগে দেন এখানে অ্যাট্রিবিউট ইউজ করলেন না যেমন হচ্ছে স্টাইল কালারে আপনি কিন্তু এই জায়গায় স্টাইল কখনো এই ট্যাগের মধ্যে এই লাস্টটাকে ইউজ করতে পারবেন না অ্যাট্রিবিউট কখনো কি লাস্ট ট্যাগে হয় না এখন আমার প্রশ্ন হতে পারে স্যার এই যে এখানে এই ট্যাগ দিলেন মানে এইটার অ্যাট্রিবিউট কই লিখবেন আমি কিন্তু এটার ভিতরে কালার দিতে পারি সিঙ্গেল ট্যাগ কোনো সমস্যা তো নাই এটার ভিতরে কাজ করা যাবে কিন্তু কালার এটাও হবে এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা এক্সটার্নালে চলে গেলাম কোথায় গেলাম এক্সটার্নাল এবং ফাইলটা লিংক করছি এবং যদি ডিজাইন আসে দেখেন ডিজাইন কি ওকে এই হচ্ছে তাহলে কি ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল ওকে সিলেক্টর ক্ষেত্রে কি ট্যাগ সিলেক্টর অথবা এলিমেন্ট যেটাই বলি না কেন আইডি সিলেক্টর ক্লাস আইডি হলে ডট দিতে হয় ক্লাস মানে সেক্ষেত্রে কি আইডি মানে হচ্ছে নাম দিতে হয় মানে শব্দ নাম তারা নাম বাদে নতুন একটা নামকরণ করা মানে সরাসরি এই সন বলতে পারে বাট এই সন তো আরও আসবে সবার সাথে তো সবার সম্পর্ক একরকম না এক এক জায়গায় এক রকম আউটপুট কোনো জায়গায় ফন্ট সাইজ বড় হতে পারে ছোট হতে পারে হ্যাঁ অথবা কালার চেঞ্জ হতে পারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে তখন তাকে আমি আলাদা একটা আইডেন্টিফাই দিচ্ছি ক্লাস তো যখনই ক্লাস নিচ্ছি তখন কি ইউজ করতেছি আমরা ডট আর আইডি হলে কি ইউজ করবো হ্যাশ মাথায় থাক মনে থাকবে আচ্ছা তাহলে এখানে গ্রুপ সিলেক্টর শিখি ধর এখানে আমরা ন্যাব নামে একটা ট্যাগ আছে ইউএল এলআই এলআই এর ভিতরে আবার এ তাহলে এখানে আমরা দেওয়া হচ্ছে হোম মেনু বানাচ্ছি অ্যাবাউট কন্ট্যাক্ট সার্ভিস আর কিছু আছে আর কিছু সার্চ করেন আচ্ছা দেখ এখন এটাকে যদি রান করি এই যে একটা কি আনাটা লিস্ট না আনাটা লিস্ট তো আবার এটার ভিতরে ধরেন আমরা এটাকে আরেকটা এলাই নিলাম ট্যাগ করি না এটার ভিতরে আমি আবার একটা টপ ডাউন মেনু নিতে পারি এটাকে বলে নেস্টেড এটার ভিতরে আবার এখানে হচ্ছে ক্যাটাগরি মোবাইল এখানে আছে ল্যাপটপ ডেস্কটপ ওকে তাহলে কি হলো এটার আন্ডার আবার কি যখন ওই যে ড্রপ ডাউন মেনু বানাবেন না তখন এটা লাগবে যেমন ক্যাটাগরিতে মাউস দিলে কি এটা দেখাবে আমি তো এখন মেনুতে যাই না বাট এইটাকে বলে নেস্টেড লিস্ট আমি চাইলে আবার কি ডেস্কটপের আন্ডারে আবার আরও আসতে পারে না তখন আবার এইটার ভিতরে কী করবো ল্যাপটপের মধ্যে তো আবার ভেরিয়েশন থাকে মোবাইলের মধ্যে আবার ইয়ে থাকতে পারে হ্যাঁ যেমন দারাজের সাইডে অনেক মেনু আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চাইল্ড ক্যাটাগরির মধ্যে থাকে তখন এইভাবে নেস্টেড হবে অ্যান্ড ডেস্কটপের ভিতরেও আবার কী হতে পারে এটার মধ্যে আবার নতুন একটা এলাই আসতে পারে কথার কথা এটাকে বলতেছে নেস্টেড এখন এই জায়গাতে এখন আমি কাজ করবো কথার কথা তো এটা একটু জানা রাখেন সেটাই আমি জাস্ট মুছে দিলাম আমরা এখন যাব হচ্ছে সিএসএস এর গ্রুপ সিলেক্টর বা গ্রুপ সিলেক্টর শিখবো কি শিখবো গ্রুপ সিলেক্টর তো এই জায়গাতে এখন এটাকে আমি যদি এরকম একটা মেনুতে আনতে চাই কথার কথা এরকম একটা মেনু বার আনতে চাই তো কিভাবে কাজ করব প্রথমে আমরা এই জায়গাতে সিএসএস যখন সিলেক্টর শিখতেছিলাম এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর তো আমরা যখন একটা এইচ1 লিখে দেখেন এইচ1 এর নিচে এই জায়গায় একটা গ্যাপ আছে না আমি কি কোনো মার্জিন ইউজ করছি তারপরেও কি গ্যাপ আছে এটা হচ্ছে এলিমেন্টের মানে এই এইচ1 বলেন প্যারাগ্রাফ বলেন এই যে ডিফল্ট বিহেভিয়ার কিছু ডিফল্ট মার্জিন থাকে তো লেআউট করার জন্য তখন আমাকে এটা বাদ দিতে হয় অ্যাভয়েড করতে হয় তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এইটা কাজ করতে গেলে আমাদের প্রথমে যেটা ইউজ করতে হবে স্টার মানে ইউনিভার্সাল অল আপনার ওয়েব পেজে মানে আপনার ওই ইন্ডেক্স পেজে যত ফাইল আছে সব মানে যত এলিমেন্ট আছে সব শেষ বোঝাইতে স্টার মানে কোনো নাম না যত এলিমেন্টই লিখবে সব ধরতেছে তাদের মার্জিন 0 এবং হচ্ছে প্যাডিং 0 বক্স সাইজিং করা
এখন দেখেন তো কোনো স্পেস আছে? আর ডিভাইস দেখেন এটাও কি একবারে কর্নারে চলে গেছে। ইউএল এর কিন্তু মার্জিন প্যাডিং ছিল, জাস্ট এটা বন্ধ করে থাকে কমেন্ট আউট। আচ্ছা এইচটিএমএল কমেন্ট অলরেডি পারে না, যে এটা কি ন্যাপবার নাকি, এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট নাকি, আর সিএসএস কমেন্ট হচ্ছে যে এটা সিএসএস স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। আর এটার ভিতরে কমেন্ট কি করে, কমেন্ট হচ্ছে কোডের বর্ণনা দেওয়া যায়, কোড বন্ধ করে রাখা যায়, ডিসেবল করে রাখা যায়। হ্যাঁ, আপনার কোডটা যখন অন্য ডেভেলপার পড়বে তাহলে আপনি কোথা থেকে কোথায় কি শুরু করছেন কমেন্ট করে থাকলে বুঝতে সুবিধা হয়। মানে আমি এখানে কি কোড লিখতেছি, কোন সেকশন রেডি করলাম, যেমন এটা ন্যাপ বার, তারপরে আমি বানাতে পারি কি ব্যানার, এরপরে কন্টাক্ট, এরপর ফরম। এভাবে যদি কমেন্ট করা থাকে যেমন ব্যানার স্টার্ট, হ্যাঁ, আর যেমন হচ্ছে তারপর কি হলো ব্যানার ব্যানার, তাহলে কি হবে যখন এটার ভিতরে কোড লিখবো তাহলে এই সেগমেন্টটা বুঝতে সুবিধা হবে, কোথায় শুরু করছি কোথায় শেষ হয়েছে। আমি যেমন এখানে বললাম ন্যাপবার, যখন অনেক কোড ব্লক হয়ে যাবে ন্যাপবার, হ্যাঁ এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট। হ্যাঁ, তাহলে আমি যে ন্যাপবার এখানে স্টার্ট করলাম, এখানে এসে কি হয়ে গেল শেষ হয়ে গেল, তা আমার এই কোড ব্লকটা যে দেখবে তার জন্য বুঝতে সুবিধা না। এই হচ্ছে মানে আমরা যখন প্রজেক্টে কাজ করবো অবশ্যই এভাবে কমেন্ট করে কাজ করবো। হ্যাঁ, আর সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট হচ্ছে যে এটা। ওকে, আমি চাইলে এটাকে ডিসেবল করতে পারি, তার দেখেন ডিজাইন সব চলে গেছে, বুঝছেন, আমি কোড বন্ধ করে দিচ্ছি। এই হচ্ছে কাহিনী। আর এই কমেন্টটা পিএসপিতেও আছে, জাভাস্ক্রিপ্টেও আছে, আর সিএসএসও আছে, একই রকম কমেন্ট। হ্যাঁ, ওকে, তাহলে এখানে মার্জিন প্যাডিং যখন জিরো করলাম দেখেন এখানে চলে গেছে, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। এই যে আবার দেখা যায় কতটুকু মার্জিন প্যাডিং আছে। আর যখন এটা দিয়ে দিলাম তাহলে এখানে আমি কমেন্ট আউট করতে পারি ইউনিভার্সাল ইউনিভার্সাল। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ সিলেক্টর। আমি এই টাইটেলের এখানে বাদ দিয়ে দেই। হ্যাঁ, আপাতত টাইটেলে বোঝার জন্য দিয়েছিলাম, হ্যাঁ বন্ধ করে দিই, এটাও লাগবে না, আমি এখানে সব বন্ধ করে দিই। ব্যানার নিয়ে আমরা একটু পরে ব্যানার নিয়ে কাজ করবো। আমি সেকশন বানায় রাখবো, এরপরে একটা ফুটারও বানায় রাখি, ফুটার স্টার্ট ফুটার এইট। এখন এখানে আমি কি লিখবো, ফুটার ট্যাগ নেবো না, ফুটার ট্যাগ যেহেতু ফুটার করে কি আছে ট্যাগ আছে, অলরাইট। আবার এখানে এআই লিখে দিচ্ছি, আপনারা কিছু মনে করেন না, মানে আপনারা আপনাদের মতো লিখে নেন। আমি কাজ করা যায় একটা অটো কমপ্লিট চলে আসতেছে, মানে আমি এখানে কোরিয়ান একটা প্লাগইন ইউজ করি, সেটা আমি অটো লিখে দিচ্ছি আমাকে। এই আসছে, এটা হচ্ছে ফুটারের কাজ। আপনি চাইলে ফুটারে ডিজাইন করতে পারেন, ফুটার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তাই না, লেখা থাকে সেটা পরে আসতেছে। আগে মেনুটাকে শিফট করি, ইউনিভার্সাল দেখেন এই যে আমরা যখন এইটা করলাম, এটা স্পিল করি, এটা এখানে থাকে, এখন বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের, তো আমরা আমাদের ওয়েবসাইটে বডি করে একটাই তো নাকি, আমি চাইলে বডির ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, বডি দেয়, তাহলে আমার ওয়েবসাইটের বডিতে একটা কি গ্রে কালার আসলে এখন ঠিক আছে। আমি তখন লাইট কালার ইউজ করবো না, কেন করবো না, আমি ধরেন এখানে রেড কালার দিলাম কথার কথা এরকম, তাহলে কি হবে, আমি যাই লিখি না কেন কালারটাই বেশি চোখে লাগবে। তাই আমার ওয়েবসাইটে কালার ফোকাস করার মূল উদ্দেশ্য না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কালার দেখাইতে হয়, সেটা আলাদা বিষয়, বাট আমি যদি বডির পিছনে আগে একবারে ইয়া কালার দিয়ে রাখি তাহলে চোখ নষ্ট হয়ে যাবে, ভিজিটর থাকবে থাকবে না। তো এখানে আমি কালার ইউজ করবো এমন একটা কালার যে কালারটা আমার হালকা, দেখেন এখানে কিন্তু চোখে লাগতেছে না। এটার জন্য যে কত ক্লাসে বলছিল ইউআই কালার লেখা সার্চ দেবো, ইউআই কালার প্যালেট আছে অনেক। আচ্ছা, এতটুকু বুঝছি। আমার ধর বডিতে যে লেখাগুলো আসবে এটা ডিফল্ট ফন্ট সাইজ আসতে পারে, কি থাকতে পারে, তো বাই ডিফল্ট বললাম যে ওয়েব পেজে ফন্টের প্রপার্টিগুলো আমি আসতেছি একটু পরে। আমরা 16 পিক্সেল দিলাম ডিফল্ট অবস্থায়, ফন্ট সাইজ 16। তার মানে যাই লিখি না কেন ডিফল্ট অবস্থায় কত থাকবে, তার মানে এমন না যে আবার এই 16 লিখলে 16 হয়ে যাবে। ধর আমি এখানে এই 16 নিলাম, হ্যালো হ্যালো কিন্তু বড়ই হবে। এটা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে এগুলো আগে ডিফল্ট ভালো পায় আর কি, আর না ইউজ করলে কোনো সমস্যা নেই। এটা ফন্ট ফ্যামিলি আসছে, ফন্ট ফ্যামিলি পর আসছে, আপাতত ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম কথার কথা। আচ্ছা, এখন এখানে আসে আমরা তাহলে গ্রুপ সিলেক্টর এটা বুঝছি, মিনি ভার্সন সিলেক্টর বুঝছি, ক্লাস আইডি তো অলরেডি বুঝে ফেলেছি, ক্লাস সিলেক্টর আইডি সিলেক্টর বুঝছি। আচ্ছা, এটা তো মানে এটা কি বলতে হবে, এলিমেন্ট সিলেক্টর এটা। এখন আমার এখানে নেস্টেড সিলেক্টর শিখবো, কি শিখবো, নেস্টেড সিলেক্টর। তাহলে এখানে ন্যাব নামে ট্যাগ আছে, আমি চাইলে এটা একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, কোনটা, এই যে লিঙ্ক, এখন মেনু বানাবো না, এখানে ক্লিক করলে যাতে মেনুতে হয়, এই জন্য অ্যাঙ্কর ট্যাগের জন্য তো লিঙ্ক রাখবে।
আপনি এগুলো ছাড়াও বানতে সরাসরি এ দেওয়া করতে পারেন, বাট এ হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, এলাই কি একটা দিকে নিতে ব্লক এলিমেন্ট ইউএল এর ভিতরে, তো মেনু বানাতে গেলে ইউএল এলাই ইউজ করে করে। আপনি সরাসরি এ দেওয়া বানাতে পারেন, কোনো সমস্যা নেই, এত কিছু লাগবে না। শুধু শুধু এখানে ন্যাবের ভিতরে আমি এটা বাদে দিলাম, মানে এখানে আমি ন্যাবের ভিতরে 5টা এ দিয়ে দিলাম, তাহলেও কিন্তু হবে। হোম তাহলে কি হবে, এই যে পাশাপাশি আসবে ডিফল্ট, মানে ডিফল্ট বিহেভিয়ার। হ্যাঁ সিএসএস করে ইউজ করতে পারি, বাট আমরা ন্যাবের জন্য সবাই ইউএলএলআই ইউজ করে, হ্যাঁ সব জায়গায় এরকম ইউজ করে। এখন এখানে একটা ব্যাপার আছে দেখেন, যখন ইউনিভার্সাল সিলেক্টর দিলাম সব এটা কিন্তু আইকন আছে, বাট মার্জিন একটা কি হয়ে 0 হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এটা আমি পরে আসছি। তাহলে মার্জিন প্যাডিং কেন 0 বললাম, যে ডিফল্ট যে বিহেভিয়ার আছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য মার্জিন প্যাডিং। এই দেখেন এটা আছে। আচ্ছা এটা পরে আসতে হবে। আরেকটা জিনিস এখানে ইউজ করতে চাই আমি বাদ দিয়েছি, দেখেন বক্স সাইজিং বর্ডার বক্স। হোয়াট ইজ দিস, এইটা কি জিনিস, এটা কি জিনিস। আচ্ছা এটা একটু বোঝেন, এটা আমাদের টেমপ্লেট করতে গেলে লাগবে, যখন লেআউট বানাবো না তখন এটা লাগবে। তো এইটা কি কাজ করে একটু বোঝাই দিই। ধরেন আমার এখানে একটা বাক্স আছে, বক্স বক্স, বক্সের মধ্যে কিছু লেখা থাকতেই পারে, এলো ধরেন আরো লেখা লরেন, কিছু লেখা ধরেন এখানে আছে। তো এটা এই বক্স তো ডিপ তো ব্লক এলিমেন্ট তাই না, পুরো জায়গা জুড়েই তো আছে, এই যে পুরো জায়গায় আছে না, তো ব্লু কালার দেখতে পাচ্ছেন। একটা কাজ করি, বক্সের একটা হাইট উঠবে, আর প্রথমে এক ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এই তো কালার তাহলে কি দেবো, কালার কি দেবো বলেন তো, মানে বক্সের মধ্যে যত লেখা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আর, তাহলে এখানে আমরা বললাম হ্যাশ এফ এফ এফ, বুঝছে। তো বক্সের একটা প্যাডিং দিই নাকি, না একটা উইথ দেয়, উইথ 200 পিক্সেল, হাইট 150 পিক্সেল, হয়েছে বক্স। এই তো 150 বাই 200 বাই 150 বা দিতে বলে এটা বক্সের সাইজ। আচ্ছা এখন এই লেখাগুলো দেখেন কোন বরাবর আছে, একবারে বক্সের যে লেফট বরাবর, যতটুকু জায়গায় ঘরে লেফট বানাতে বরাবর, বাইরে বলতে এখান থেকে আসে টপ এবং লেফটে থাকে। এখন এখানে প্যাডিং দিতে হবে, বলে এটা 200 বাই 200 বলা অথবা 100 বাই 100 বলা। এখন দেখেন 100 বাই 100। এখন এখানে আপনার ঘরের সাইজ তাহলে কত, 100 বাই 100, আমি কপি করলাম। আচ্ছা আমি লাইভে দেখাই। এখন এখানে একটা প্যাডিং দিলে লেখাটা বুঝতে কি সুবিধা হতো না, তাহলে প্যাডিং। আচ্ছা বক্স থেকে বড় হয়ে গেল না, একটু ভালো করে দেখেন তো। না না মানে বক্সের তো 150, যখন প্যাডিং দেওয়ার পর কি হয়ে যাচ্ছে, বক্স বড় হয়ে যাচ্ছে না, তার মানে অতিরিক্ত যে 10 করে দিচ্ছেন তারা দেখে 10টা কোথায় চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে না। এখন আপনি যখন এই মানে এই জিনিসটা যেমন আপনার জায়গা হচ্ছে 10 বা 100 বা 100, আপনি যখন অতিরিক্ত 10 দিচ্ছেন, এই 10 কার দিচ্ছে আরো জনের মধ্যে চলে যাচ্ছে না, 500 যদি আরেকটা দিক থাকে তাহলে তার জায়গায় রাখতে ফেলাচ্ছে। তো এই বক্স সাইজিং আমি যদি এখন এটা বলি বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, এখন কি হবে, তো তুমি প্যাডিং দাও যাই দাও তোমার ঘরের ভিতর থেকে বাইরে যেতে পারবা না। এখন আমরা যতই প্যাডিং নেন, এখন দেখেন এটা 100 বাই 100 আছে, দেখছেন ঘরের ভিতর জায়গা কমতেছে, বাইরে কিন্তু না, বাইরে যাচ্ছে। তাহলে বক্স সাইজিং এর কাজটা কি, এলিমেন্টের প্যাডিং ডিফল্ট যে প্যাডিং থাকে সেটা বাইরে যাবে না, ভিতরে হবে সবসময়, আরেকজনের জায়গা নিতে পারে। ধরেন আপনার 100 ফিট জায়গা আছে অথবা 1000 স্কোয়ার ফিট জায়গা, আপনার বিল্ডিং বানাবেন, আর আপনি বিল্ডিং এর বিবি করছেন সীমানা গেছে, আর বারান্দা দেবেন বাইশের জায়গায়, এটা অ্যালাউ করবে কেউ, করবে না। তো এখন আমি যখন ওয়েব পেজ বানাচ্ছি, ওয়েব পেজে তো পাশাপাশি এলিমেন্ট আসবে, একটা ডিবের পর একটা ডিব আসবে। তো আমি যখন প্যাডিং দেবো একটা, ও ওয়ার্ডটার মধ্যে দেবো, এর মধ্যে চলে যাবে, তাহলে তো লেআউট ঠিক থাকবে না। তো লেআউটের এই ঠিক থাকার জন্য ইউজ করতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। এবং এইটা যদি আমি এখানে ইউজ করি তাহলে সুবিধাটা কি হবে, আমার আর প্রত্যেকে আলাদা বলতে হবে না ভাই তোমার বক্সের জন্য এত, তোমার বক্সে বর্ডার বক্স। এটা মানে কি ওয়েব পেজে যেই আসুন না কেন তাদের ডিফল্ট যে মার্জিন প্যাডিং এবং বক্স সাইজিং একবারে রিসেট হয়ে গেল। এখন আমাকে আবার এই সোনে সরাসরি আবার এটা বলার দরকার নাই, কারণ আমি একবারে ইউনিভার্সাল বলে রেখেছি, যেই আসুক না কেন যে তার প্যাডিং দিবে সে যেন এটা অটোমেটিক পাওয়া যায়। হ্যাঁ বক্স সাইজিং বর্ডার এই যে না মার্জিন প্যাডিং তো আলাদা, সেটা আলাদা ডিফল্ট মার্জিন প্যাডিং সেট করলাম, ডিফল্ট যে বিহেভিয়ার সেটা বন্ধ করার জন্য এটা করে রাখলাম, এইটুকু বুঝাইতে পারছি। এটা মানে হচ্ছে এরকম। আচ্ছা এখন আসেন হচ্ছে আমরা গ্রুপ সিলেক্টর শিখবো, এটা তো তাহলে ইউনিভার্সাল, আপনারা অলরেডি ক্লাস সিলেক্টর শিখছেন, ট্যাগ সিলেক্টরও বুঝেন, হ্যাঁ আইডি সিলেক্টর বুঝেন। এখন গ্রুপ সিলেক্টর কীভাবে করবো, তাহলে এখানে কি আছে, ন্যাব আছে, প্রথমে আছে হচ্ছে ন্যাব, কি আছে এখানে, আমি ন্যাবের একটা ক্লাস দিছি, কি ন্যাব বার দিছি না,
না, ন্যাবের ভিতর কি আছে? ন্যাব তো নেভিগেশন মানুষজন এটা ইউজ করে। আপনি চাইলে এটা বাদ দেওয়া করতে পারেন, কোনো সরাসরি আপনি এটার মধ্যে নিতে পারেন। হ্যাঁ, এই ক্লাসের নামগুলো কাজ করতে করতে হয়ে যাবে এটা। তাহলে ইউএল এর নাম কি দিচ্ছে? ধর আমি ইউএল সরাসরি ইউজ করলাম, এটা বাদ দিয়ে দিলাম। কারণ এটা কেন, যদি আমার ফুটারে ন্যাব ইউজ হয় তাহলে সেখান থেকে ইউএল আসবে। তো এবার নাম দেওয়াটা কি, ওই যে একটু বললাম যে এই সন্তান একটা থাকবে না, 5টা থাকবে। ইউএল তো আবার একবার আসে, আরও জায়গায় আসতেই পারে। এই জন্য আলাদা একটা কি নাম দেওয়াটা বেস্ট প্র্যাকটিস না। আচ্ছা, নাম আমরা পরে দিচ্ছি ধরেন। তাহলে প্রথমে কি আছে? ইউএল আছে, বলেন তো এখানে কি আছে? ইউএল আছে না? আচ্ছা, ইউএল এর ভিতরে কি আছে? ইউএল এর ভিতরে এলআই। এলআই এর ভিতরে কি আছে? হ্যাঁ। তাহলে বাহিরে যদি একটা ইয়ে থাকে, কথার কথা হ্যালো, এখন এই এ আর এ এক জিনিস না। কালার রেড, এটার কালার, দুইটা কি আলাদা জিনিস না? এটাও এটাও এ। এবং আমি যদি এটাকে এটা বন্ধ করে দিলাম, এই নিচের জন কোনো কালার পাইছে? উপরের জন ব্লু পাইছে, অথবা এটা আমি অন্য কালার দিলাম, কথার কথা। এটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছি। তাহলে এখানে তার মানে এই এটা এবার কি বুঝতে পারতেছেন যে বাহিরে যে আছে আর এই ভিতরে এক জিনিস? যেমন আপনারা পিপল এন্ডে আছেন, বাট পিপল এন্ডে ল্যাব ওয়ান আছে, বাইরে একজন আছে, তার সাথে তো আপনার সম্পর্ক নাই। তার মানে এটাকে বলতে, তার মানে এটার ভিতরে যেটা আছে এটা নেস্টেড, মানে এটাকে ডিজাইন করলে এর কোনো যায় আসে না, বাইরের এর কোনো যায় আসে না। তার মানে এটা, এটার পরে এটা, তার মানে এটা হচ্ছে তার প্যারেন্ট। এটা কি? এটা প্যারেন্ট, এটা চাইল্ড। তাহলে এটার প্যারেন্ট এইটা, এইটার প্যারেন্ট আবার এইটা। এটাকে আমরা এভাবে দিতে হবে, এটা। এবার বোঝা যায় সিকোয়েন্স থেকে? এটা বোঝা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আর যদি এভাবে না ইউজ করেন, স্পেস দিয়ে রাখলেও হবে। বুঝতে পারছি? মানে পরপর লিখলেও বোঝাই যাবে যে এর আন্ডারে এটা আছে। মানে তার মানে এইটার সাথে যদি দেখেন, এটার কোনো বাইরে কোনো সম্পর্ক নাই, কারণ ওটা হচ্ছে ওটার ভিতরে আছে, তো বাইরে নাই। এই জন্য খেয়াল, এটাকে বলা হয় নেস্টেড সিলেক্টর বা গ্রুপ সিলেক্টর। এখানে এই সিলেক্টরগুলো একটু বাসায় পড়বেন। ডাব্লিউসি দেখবেন যে সিলেক্টর এখানে আসলে অনেক ধরনের ছিল। আমি তো তাই মেন যে কোনো আইডি ক্লাস এটা তো বুঝলেন, মানে গ্রুপটা লাগে। আবার এই যে এটা ইউনিভার্সাল ওয়ালে যে বুঝলাম না, এই যে স্টার্ট দিয়ে করতে হয়। তারপর গ্রুপিং সিলেক্টর, এই যে এই জায়গায় একটু দেখেন, আমি জাস্ট এখান থেকে দেখাই দিলাম আপনারা। H1 H2 প্যারাগ্রাফ। আচ্ছা, সবার কালার কি? তার মানে রেড কালার কয়বার লিখতেছে আমাকে? 3বার। মানে একই প্রপার্টি তিনজনের 3বার লিখতে হয়েছে। ভালো করে খেয়াল করেন, 3টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্টের একই কালার হবে। আমাকে 3টা এলিমেন্ট সিলেক্ট করতে হয়েছে এবং 3জনকে আলাদা কালার রেড, কালার রেড, কালার রেড বলতে হয়েছে। এটাকে আমি একবারে করতে পারি কিভাবে, যে তোমরা সবাই একরকম হবা। সেই জিনিসটা আমি যদি এভাবে করতে চাই, H1 P কমা দিয়ে দেয়া, এটাকে বলা হয় হচ্ছে গ্রুপিং সিলেক্টর। কি বলা হয়? আর আমি যেটা এটা ইউজ করি, এটাকে বলা হয় নেস্টেড সিলেক্টর। কি? বুঝতে পারছি? তো এই হচ্ছে কাহিনী। আর এটা হচ্ছে গ্রুপ সিলেক্টর, মানে 5জনের একই ডিজাইন লাগবে, আপনি এবার কমা দিয়ে দেয়, ওই যে টেবিলে তো ইউজ করলেন গত ক্লাসে, TH কমা TD, টেবিল কমা TST দিয়ে একবার দিয়ে দিলাম না, আবার আরেকজনকে সকালে ইউজ করলাম। তো মোটামুটি এই কটা সিলেক্টর শিখলে হয়ে যাবে। এরপরে আরও কিছু সিলেক্টর, যেমন হচ্ছে আপনার কোনো অ্যাট্রিবিউট সিলেকশন কীভাবে করবেন সেটা আছে, সেটা আমরা পরে, যেমন ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে কীভাবে করবো, হ্যাঁ সেটা আমরা পরে দেখবো। সেটার জন্য আরও কাজ আছে। হ্যাঁ, এই যে আইডি ক্লাস ডট এলিমেন্ট সিলেক্টর, মোটামুটি এই কটা জানলেই হচ্ছে। হ্যাঁ, তারপর আরও যে সিলেক্টরগুলো আছে এই কটা বললে কাজ হয়ে যাবে। এই যে চাইল্ড সিলেক্টর, আপনি এই যে অ্যারো সাইন দিতে পারেন, আপনি এটা নেক্সটে বলতে পারে, আবার কি চাইল্ড, আর আপনি এইভাবে বললেও হবে, অ্যারো দিয়ে বললেন, অ্যারো বললে চাইল্ড বলতেছে। সিবলিং সিলেক্টর, দুইটাকে যোগ করে দিতে পারেন, কমা দিলেও হবে, আবার যোগ দিলেও হবে। তো কমাই ইউজ করি আমরা, যদি একই রকম ডিজাইন লাগে 5জনের, কমা দিয়ে দিয়ে কাজ করে দিলাম। তো সিবলিং সিলেক্টরে যেখানে আছে, এই সিলেক্টরটা ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট আমি কম ইউজ করছি এটা। হ্যাঁ, জেনারেল সিবলিং সিলেক্টর এটা একটু দেখেন। হ্যাঁ, গ্রুপিং তো অলরেডি বুঝলেন। এই দুই জায়গায় টিউটোরিয়াল পাবলিক বলে ডাবল একই উদাহরণ দেওয়া আছে, একই এক্সাম্পল দেওয়া আছে বোঝানোর জন্য। হ্যাঁ, একটু দেখেন। তাহলে এখন আমরা যে নেক্সটটা সিলেক্ট, এখন ধরেন আমরা এই যে এটাকে মেনু বানাবো।
প্রথমে আচ্ছা আমি এটাকে একটু বন্ধ রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করলে তো এই যে আবার আগে রিসেট হয়ে গেল। ইউএলের প্রথমে যে লিস্ট আছে, এই যে লিস্ট, তো আমরা লিস্ট টাইপ চেয়ার করতে কত ক্লাস শিখছিলাম? টাইপ নাকি শিখছিলাম না? অ্যাট্রিবিউট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে নাম। নাম বলে কি থাকবে না? থাকবে না। এখন আমরা তো এখানে করবো না, আমরা কোথায় করবো? এটা এই জিনিসটা এখানে করবো, কোথায়? সিএসএস এর মাধ্যমে করবো। তাহলে এখন এখানে আর বলবো না। এখন এখানে এই লিস্ট বাদ দেওয়ার জন্য লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল আছে আর স্টাইল টাইপ আছে। দেখেন এটাও আছে, এটা দুইটার যে কোনো একটা ইউজ হলে হবে। আমি আবার বলে দিই, লিস্ট উঠাই দেওয়া বা দেওয়ার জন্য এটা দিলে হবে, এটা দিলেও হবে। লিস্ট স্টাইল অথবা লিস্ট স্টাইল টাইপ। দেখেন আমি প্রথমে এটা দিই, স্টাইল কি বললাম? নাম আছে এখানে না। আমি লিস্ট স্টাইল কি শিখছিলাম? সার্কেল শিখছিলাম, হয়েছে সার্কেল। আরেকটা কি ছিল? স্কোয়ার, স্কোয়ার। ডিফল্ট কি ছিল? ডিস্ক, বাই ডিফল্ট কি থাকে? ডিস্ক, গোল। তাহলে আমার এখানে কি লাগবে? লাগবে মেনুর ক্ষেত্রে তো লাগবে না, এখানে কি দিলাম? না। আবার আপনি এটা স্টাইল টাইপ বললেও হবে, একই কাজ হবে। দেখেন তো আছে, তার মানে দুইটা প্রপার্টির একই কাজ। আপনি ছোট হাতের ছোট লেখেন আর বড় লেখেন, একই কাজ। আচ্ছা এটা এখন লিস্ট চলে গেল। আচ্ছা এটা তো মানে আমার লিস্ট ডিফল্ট, তাহলে বাই ডিফল্ট কিন্তু এটা মার্জিন প্যাডিং পেয়েছে। দেখেন এখান থেকেও বাদ দিচ্ছে, এখান থেকেও বাদ দিচ্ছে, বাদ দিচ্ছে না? বাদ দিচ্ছে। আচ্ছা তারপরে আসো, এটা আমরা পরে এলআই আছে, এলআই না? এটা কি এলআই না? এখন মেনু হচ্ছে দুই ধরনের হয়, ন্যাপ বার হয় দুই ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল ন্যাপ, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল বুঝি কি? লম্বা নাকি? ভার্টিক্যাল হচ্ছে লম্বা, হরিজন্টাল হচ্ছে এইভাবে আড়াআড়ি মানে রো বরাবর। এখন এই যে এই মেনুটা বানাবো, তাহলে পাশাপাশি আনতে গেলে এই লাইট আছে কোথায়? নিচে নিচে না? আর আমাকে কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসতে হবে। এখন প্রত্যেকটা ব্লক এলাই কি ব্লক এলিমেন্ট না? তাহলে এখন এটা দুইভাবে কাজ করা যেতে পারে। এখন আপনাদের ফ্লোটে ব্যবহার শিখে নেই। এখন এলাইকে যদি এই ব্লক এলিমেন্টে ইনলাইন, ইনলাইন এলিমেন্টে ব্লক, এটা করার জন্য ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, ডিসপ্লে। আবার ডিসপ্লে অনেক পাওয়ারফুল একটা প্রপার্টি, এটা যখন আমি নাই করে দেওয়া যায়। তাহলে এখানে বললাম ডিসপ্লে, এই যে ডিসপ্লে মানে কিভাবে ডিসপ্লে হচ্ছে বাই ডিফল্ট ব্লক আছে, নিচে নিচে আছে ডিফল্ট অবস্থায় ব্লক, না বললে কি ব্লক। আমি বললাম ইনলাইন, কি বললাম? আসছে দেখছে? ডিসপ্লে দ্বারা ব্লক এলিমেন্টে কি করে ফেলালাম? ইনলাইন নিয়ে আসলাম। আবার ধরেন এখানে যে আই ট্যাগ আছে, কথার কথা এখানে বোর্ড, বাই ডিফল্ট বোর্ড কি আছে? পাশাপাশি আছে না? আমি ইচ্ছা করলে তাকে বলতে পারি যে বি নামে যে ট্যাগ আছে ডিসপ্লে ব্লক হবে। দেখছেন নিচে চলে আসছে? তাহলে ডিসপ্লে কি করা যায়? ব্লকে ইনলাইন করা যায়, ইনলাইনে আবার কি করা যায়? ডিসপ্লে দ্বারা। তো ব্লক থাকলে ইনলাইন, ইনলাইনে আবার কি করতে পারে? ব্লকও লিখতে পারে। আবার আমি ডিসপ্লে নাম করে দিলে কি হবে? ভ্যানিশ হয়ে যায় একবারে। বাট এটা কিন্তু আছে, ইনস্পেক্ট করেন, বাট রেন্ডারিং হবে না। এই দেখেন সব আছে, এই যে প্রত্যেকটা বি আছে, এই যে এগুলো কিন্তু আছে, বডিতে আছে, বাট বাজারে রেন্ডারিং হবে না। তাহলে ডিসপ্লেটা খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম? ব্লক ছিল, ইনলাইন করলাম, আসছে? আচ্ছা তারপরে কি আছে? এলার ভিতর কি আছে? এই যে কালার দিছি না, এই যে কালার। আচ্ছা এই যে এই লাইন নিচে বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগ লিখলে কি আসে বলেন তো? আন্ডারলাইন থাকে। এই ট্যাগের ভিতরে কিছু লিখলে কি আসে? আন্ডারলাইন থাকে। এখন এই আন্ডারলাইন উঠা দেওয়ার জন্য টেক্সটের প্রপার্টি, এটা তো টেক্সট, টেক্সট না? তো সিএসএস এ দুই ক্যাটাগরি প্রপার্টি, একটু আগে বলছিলাম 7টা প্রপার্টির কথা বলছিলাম, ফন্ট আর টেক্সটের মিলে। এই জায়গায় আমরা আসবো, এই যে এখানে আসলে সরি ফন্ট এবং কি টেক্সট। এখন যেহেতু লেখা নিয়ে কাজ করতেছি, তার মানে টেক্সটের প্রপার্টি দরকার। টেক্সটের মধ্যে যদি আসে, দেখেন আপনারা যেটা নাম শুনে টেক্সট অ্যালাইন ইউজ করছেন, কি করে এটা? লেখাকে ডানে বামে সেন্টার সরায়। কি আছে? টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ইনডেন্ট, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। এই দুটো তো বুঝতেই পারতেছেন। লাইন হাইট মানে লেটার মানে কি প্রত্যেকটা ক্যারেক্টারের দূরত্ব কতটুকু হবে, ওয়ার্ড মানে কি দুইটা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কত দূরত্ব হবে। আমার এখানে আমার রেগুলার প্র্যাকটিসে আমার এই 3টা প্রপার্টি লাগবে। টেক্সট অ্যালাইন লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, টেক্সট ডানে বামে সেন্টার করতে হয়।
টেক্সট ডেকোরেশন, এই যে আন্ডারলাইন দিব কি দিব না এটা হচ্ছে ডিসিশন। আমি আন্ডারলাইন উঠাই দিতে পারি, আবার দিতেও পারি, এই একটা প্রপার্টি কোন এটাতে। আর টেক্সট ট্রান্সফরমেশন হচ্ছে লেখাটাকে যে আপার কেস লোয়ার কেস বুঝি না আমরা, বড় হাতের লেখা ছোট হাতের লেখা ক্যাপিটালাইজ করা, তখন এটা ইউজ হয়, তাই না? তাহলে এখন আবার কোনটা ইউজ হবে? টেক্সট ডেকোরেশন। তাহলে এখন এখানে আসলে বললাম যে তুমি যেখানে থাকো না কেন তোমার ডেকোরেশন কি হবে? নাম হবে। তার মানে এখন কি হয়ে গেল? আছে আন্ডারলাইন। আচ্ছা, তারপরে আবার ধরেন কোন একটা প্যারাগ্রাফের আমি আন্ডারলাইন দিতে পারি, মানে এখানে একটা পি আছে, বললাম পি টেক্সট ডেকোরেশন কি হবে? আন্ডারলাইন। আন্ডারলাইন হবে না? এই দেখেন আন্ডারলাইন হয়েছে। আবার আন্ডারলাইন আমি বললাম ওভারলাইন, তাহলে কি হবে? আন্ডারলাইনের মানে ভ্যালু আছে, টেক্সট ডেকোরেশনে আবার 3টা ভ্যালু আছে, নাম হতে পারে 4টা ভ্যালু, নাম, আন্ডারলাইন, ওভারলাইন। ওভারলাইন বলে কি হবে? মাথার উপর দিয়ে যাবে নাকি? আরেকটা আছে হচ্ছে লাইন থ্রো, আর এটা 4টা প্রপার্টি হয়, মানে প্রপার্টির ভ্যালু আর কি, এই প্রপার্টির 4টা ভ্যালু। কি হলো? মাঝখান ধরে লেগে গেছে। ওই যখন কোনো একটা প্রোডাক্টের প্রাইস কেটে দেবেন, ওল্ড প্রাইস নিউ প্রাইস থাকে না, তখন আপনি ওই ডেল ট্যাগ না ইউজ করে টেক্সট ডেকোরেশন লাইন একটার সাথে একটা রিলেটেড, এগুলো কাজ করতে করতে এগুলো আরেকটা চলে যাবে। হ্যাঁ, মানে কঠিন লাগতেছে নাকি বলেন? এগুলো যত চর্চা করবেন, যত লিখবেন, তত আয়ত্তে আসবে। এখন আমি যখন বলছি আসলে তো সহজ, বাট আপনি লিখতে পারবেন 10টা 20টা, বাট আলটিমেটলি 20-25টা প্রপার্টি ইউজ হলে টেমপ্লেটে কাজ করবেন, সব লাগে না। ঘুরে ফিরে যে ট্যাগের জন্য আপনি বললাম 5-7টা ট্যাগ, আর সিএসএস এর জন্য 20-25টা প্রপার্টি। মানে খালি থিঙ্কিং করেন এইটা যে একটা এলিমেন্ট আমি লিখলাম, একটা হেডিং লিখলাম, একটা একটা বাটন বানালাম, একটা অথবা একটা লিস্ট বানালাম, কি লাগে? এই লেখাটাকে বিভিন্নভাবে মডিফাই করতে হয়, এই তো কালার হয়, ব্যাকগ্রাউন্ড হয়, ফন্ট সাইজ হয়, টেক্সট লাইন হয়, এই যে আন্ডারলাইন উঠে দিলাম, আন্ডারলাইন ঘুরে ফিরে কিন্তু এটা যত জায়গায় লিখবেন না কেন এইগুলোই লাগবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমার মনে হয় এটা একটু বুঝতে পারছি নাকি? তো এদের মেনুটা আমি চাচ্ছিলাম এরকম ডার্ক কালার মেনু। তো মোটামুটি তো আমার এক লাইন আসছে, শুধু এখন ব্যাকগ্রাউন্ড বাকি কি? তো ব্যাকগ্রাউন্ডটা কার হবে? ব্যাকগ্রাউন্ডটা কার হবে? এই ইউএল এর হবে না? ইউএল এর ভিতরে তো সবাই আছে। তাহলে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাকে বললাম 000 আসছে। তাহলে এটা হচ্ছে কাজ করতে মুখস্থ হয়ে যাবে না, আপনার হয়ে যাবে। আসছে এদের মতো হয় না, কাছাকাছি তো আসছে। এখন কি দরকার বলেন তো? প্যাডিং দিলে মনে হয় একটু ঠিক হয়ে যাবে। তো প্যাডিং কাকে দেব? এক দেব না, এর ভিতরে, কারণ লেখাটা কার ভিতরে আছে বলেন? এখানে এর ভিতরে আছে। এখন আপনি প্যাডিং যদি এল এক দেয়, ইউএল এক দেয়, তাহলে কি হবে? ইউএল প্যাডিং দিলে তার জায়গা পাবে, মানে লেখার তো আর পাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন এখানে বললাম যে তোমার প্যাডিং 10 পিক্সেল। দেখেন তো প্যাডিং পাইছে কিনা। উপরে নিচে 10, ডানে বামে কত? 20, মানে দুইটার পাশাপাশি 20, বাট উপরে নিচে 10। কি হলো? প্যাডিং ডানে বামে পাইছে, বাট উপরে পাচ্ছে, উপরে নিচে পাইছে। কেন পেল না? হ্যাঁ, আমি লিখছি তো, সবাই লিখছে। প্যাডিং লেফট রাইট পাইছে, মানে এটা ডানে বামে পাইছে। দেখেন, এই দেখেন, আপনি যদি এটাতে আসেন, না দিছি তো আমি, দুইটা দিছি। কেন হবে না? দুই দিকে হবে, টপ বটম লেফট রাইট, মানে উপরে নিচে লেফট রাইট পাইছে, টপ বটম পায় নাই। তিনটা দিলে তো 3টা হয়ে গেল, আর তো হবে না। ওইটাও ইস্যু না, এখানে ইস্যু হচ্ছে এ লাইন হচ্ছে ব্লক, ঠিক আছে, এটাকে ইন লাইন আছে, এটাকে ইন লাইন এলিমেন্ট না, এটাকে ব্লক বানিয়ে নিতে হবে, না হলে তো সে প্যাডিং পাবে না তার ভিতরে। তাকে তো তার ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে ইন লাইন, সে হচ্ছে ডানে বামে পাবে, কিন্তু উপরে নিচে জায়গা সে নিতে পারতেছে না, আর তাকে ব্লক বানিয়ে দিতে হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে তুমি এখানে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্লক হবে বাট এক লাইনে থাকো, বাট ব্লক এটেছে, ইনলাইন ব্লক। না ইনলাইন বললেও হবে, ব্লক বললেও হবে। আবার ইনলাইন ব্লক মানে হচ্ছে একটা লাইনেই থাকো, বাট সেটা ব্লক অ্যাটিটিউড হবে। আপনি জাস্ট এটা বলে দেন, এবার পাইছে, দেখছেন? দেখছেন? আবার বুঝেন না? কোনটা ভাই? এলাই হচ্ছে কি ব্লক, এলাই কি নিচে নিচে থাকে, এলাই বাই দেবেন কি নিচে থাকে। এলাইকে আমি কি করছি? পাশাপাশি নিয়ে আসছি। আবার বোঝেন, এটা 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 বাতা দিলাম। আপনার এখানে এলাই কি
এখানে যখন এলাই ছিল, এলাইতে ব্লক এখানে কি নিচে নিচে আছে, তো এখানে একটা পাশাপাশি তো আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য কি ডিসপ্লে ইনলাইন করলাম। আর এলাইয়ের ভিতর কি আছে, এ আছে, তাই আছে না? এ তো আবার ব্লক না, এ বাই ডিফল্ট কি থাকে, ইনলাইন থাকে না, পাশাপাশি তো থাকে সবসময়। বাট একে যখন আমি প্যাডিং দিব, সে হচ্ছে অ্যাটিটিউডটা, সে প্যাডিংটা ঠিক মতো কাজ করতে পারবে না, মানে টপ বটম কাজ করবে না, লেফট রাইট কাজ করবে কিন্তু ডানে বামে কাজ করবে না। এই যে 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম না, তো এখন কি হবে যে উপরে নিচে প্যাডিং পাবে না, ডানে বামেটা পাবে। কেন পাবে? কারণ হচ্ছে এটা তো যে ইনলাইন এলিমেন্ট, তাহলে এটাকে আগে ব্লক বানাতে হবে। কি করতে হবে? ডিসপ্লে, আর শুধু ব্লক লিখলে হবে, ব্লক লিখলে তো আবার এরকম হবে। এখন ব্লক হলে যে আবার ইয়ে হয়ে গেল, তখন কিন্তু আর এটা কাজ করবে না। এই জন্য বলে ইনলাইন ব্লক। কি বলবো? এক লাইনে থাকবে বাট ব্লকের বিহেভিয়ার হবে ইনলাইন ব্লক। হয়েছে? মেনু আরো করেক্টভাবে করা যায়, আমি আরো কোড কম লেখা করতে পারি, কারণ ওই প্রপার্টিগুলো এখনো যাচ্ছে না, আপনি এগুলো আগে বুঝেন। এখন কি হয়েছে না, এদিকে 10, এদিকে রান্না বান্নার কথাই দেখেন, পাইছে? উপরে নিচে দেখা, এই হচ্ছে কাহিনী। মেনু হয়ে গেছে, শুধু এখন এই যে এখানে হোভার করলে মাউস দিলে কি হয়, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়। এখানে দেখা যাচ্ছে না, মানে একটু ডার্ক হচ্ছে আর কি। আদার সাইডে এটা কালার দেন, আর কালার দিচ্ছে ব্যাকগ্রাউন্ড দেনে। তো এটার আরেকটা ক্লাস আছে, এটাকে বলে সুডো ক্লাস। আপনাদের সুডো ক্লাস, সুডো এলিমেন্ট এখনো আসে নাই, বাট এই এ ট্যাগের একটা ক্লাস হবে, সেটাকে বলা হয় সুডো ক্লাস। সুডো ক্লাস দেখতে গেলে সিঙ্গেল ক্লোন হোভার, এই যে এটা, এই ক্লাসটা কিন্তু বিল্ডিং, মানে এই যে সিঙ্গেল ক্লোন সুডো এলিমেন্ট এখানে আসবো, পরে আসবো আপাতত। হোভারে হচ্ছে যখন মাউস ধরবো তখন দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি যখন মাউস ধরে এখন কি হবে, এই দেখেন হয়েছে। তো আমরা এটা গ্রিন দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইট দিয়ে এই দেখেন আসছে, এতটুকু মাথায় ঢুকছে। না ঢুকলে কোনো সমস্যা নেই, আবার ভিডিও দেখেন, আবার প্র্যাকটিস করেন। বাট এটা হচ্ছে সিম্পল মেনু বানানো হয়। হ্যাঁ, লোগো বসাতে পারে এখানে, যে ডিফল্ট মার্জিন প্যাড এই যে জায়গা আছে, এই জিনিসটা এখন অন করে দিব। এখন কি হলো আমার পুরো ওয়েব পেজের, এখন ঠিক আছে। বাট আমরা এটার কোনো উইথ বলি নাই, এই ওয়েলের কোনো উইথের মধ্যে রাখছি। এটাকে যেমন হচ্ছে যদি উইথ হয়, সেক্ষেত্রে আবার একটা ডিপ নিয়ে আমরা একটা নির্দিষ্ট উইথের মধ্যে রাখতে পারি না? পারি তো নাকি? সেক্ষেত্রে আমাদের ওই যে একটা ডিপ নেই, এখানে একটা ডিপ নিলাম, ডিপ, ডিপের নাম দিলাম ক্লাস কন্টেনার। কন্টেনার মানে কি? একটা বাক্স নাকি একটা এরিয়া, এই কন্টেনারের ভিতরে ধরুন কিছু একটা লেখা আছে। তো কন্টেনার কোথায়? পুরো জায়গা, তার মানে এখন উইথ ইউজ করছে না, মানে উইথ ইউজ করছে কি পুরো জায়গা জুড়ে আছে। তাহলে একটা কাজ করতে পারে, কন্টেনার নামে যে ক্লাস আছে, কন্টেনার কত দিলাম, উইথ হচ্ছে 80%, যত বড় ডিসপ্লে হোক, এবং মাঝখানে আনতে গেলে কি কথা, মার্জিন 0, এই দেখেন আসছে। এখন আমি আমার মেনুটাকে যদি কন্টেনার ক্লাসের মধ্যে ঢুকাই দিই, আমার এই ন্যাপবারটাকে যদি কন্টেনারে ঢুকাই দিই, তাহলে তো কাজ শেষ নাকি বলেন? হয়েছে? মেনুটাকে কি করলাম, কন্টেনারে নির্দিষ্ট ওইটার মধ্যে আসলাম। অথবা যদি এরকম হয় যে না, আমার ব্যাকগ্রাউন্ড পুরো জায়গা জুড়ে থাকবে, শুধু লেখা মাঝখানে থাকবে, এটা করতে পারি যে ঠিক আছে আমি কন্টেনারটাকে লেয়ারের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে কি হবে, পুরো জায়গা বাট কন্টেনার মাঝখানে থাকবে। আচ্ছা, এত কমপ্লেক্স আপনাদের না যায়, কারণ লেআউট শিখে তখন যাবো। আপাতত এরকম আমরা লেআউট এখনো যায় নাই, তো থাক। এই হচ্ছে কন্টেনার নিয়ে মাঝখানে লেয়ার হয়ে যাবে। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন, এটা বাদ দিলাম। কন্টেনার আপাতত আমরা লেআউট যখন শিখবো তখন কন্টেনার নেব। তার মোটামুটি কিন্তু মেনু বানানো শিখে ফেলাম, এই কয়েকটা জিনিস, ডিসপ্লে লাইন আর হোভার, এই হচ্ছে মেনু। পারবো মেনু বানাতে? তো এখন চেষ্টা করেন, টাইম আছে আধা ঘন্টা। আর ব্যানারে যে কাজটা, তাহলে ব্যানারটা আমি জাস্ট ইমেজ এনে দেবো। তাহলে নিচের সেকশনে আমার যেহেতু মেনু হয়ে গেল, আমরা এই বক্সটা বাদ দিয়ে দিই। বক্স যেটা শিখছিলাম বোঝার জন্য নিচের কোড বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিলাম। আচ্ছা, ব্যানার আনার জন্য আমরা আপাতত যেটা করতে পারি, আমরা তো ইমেজ আনতে পারি নাকি, ইমেজ। তাহলে একটা কাজ করি, আমাদের হচ্ছে একটা ইমেজ নেই, আমরা যে থিম দেখতেছিলাম, ধরো কন্ট্রোল এস, এরপর একটা থিম নিয়ে কাজ করলাম।
এখান থেকে আমরা ফটোতে যাই, ধরেন এই টেমপ্লেটটা করতে পারি আমরা, যে টেমপ্লেট দেখলাম একটু আগে, একটা টেমপ্লেট দেখি, এই টেমপ্লেট দেখলাম লাইভ টিভি। ধর এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো, এরকম একটা টাইটেল একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটার ইমেজটা ডাউনলোড করে আমাদের প্রজেক্টে যাবো, সিএসএস এর ভিতরে আইডিজেন একটা ফোল্ডার রাখি, এটার ভিতরে ব্যানার বা হেডার, যেটা এটা ব্যানার দিলাম, ব্যানার কি লেখা আছে, এক্সপার্ট। আচ্ছা, আপাতত এই কয়েকটা দুটো বাটন আছে। এখন এই জায়গাতে যদি আমি ইমেজ দিই, আপাতত ধরেন এখানে আমি দিলাম আইএনজি ব্যানার, এটার নাম দিয়ে দেবো, ক্লাসের নাম দেবো ব্যানার। হ্যাঁ, তো এখন আমার ওয়েব পেজে যদি আসে, সব ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিই, এই হচ্ছে আমার অবস্থা, সব ক্লোজ করে দিই। দেখেন আমার ইমেজটা কি হয়ে গেছে, পুরো ওয়েব পেজের একটা একটা তো বের হচ্ছে, মেনু ঠিক আছে, বাট এই যেখানে হ্যালো লেখা কোথায় আসলে, সরি যে এটা নাম্বারে, এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। ইমেজ কি হয়ে গেছে বলেন তো, ওয়েব পেজ থেকে বেশি বড় হয়ে গেছে। এখন এটাকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি, তাহলে আমরা এখানে কিছু ডিফল্ট কাজ করতে পারি। ওয়েব পেজে যত ইমেজ আসবে, না মার্জিন অটো উইথ 100% দিয়ে রাখবো, কি হবে, তারপরে যত ইমেজ আসে, এখন কি আছে দেখছেন না, পুরো ওয়েব পেজ যতটুকু ইমেজ তত বড় আসছে, এই হচ্ছে। এখন ইমেজের উপর লেখা আছে, তার মানে ইমেজটা কিন্তু এখানে আসবে না, মানে আমি যে বডিতে ইমেজ নিলাম, এই ইমেজ এখানে আসবে না, এটা হলো কি ব্যাকগ্রাউন্ড আসবে, কি আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। তাই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে গেলে আমাকে 5টা ট্যাগ জানতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরাই দিই যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আর এটা দিলে বডিতে, এখন এটাতে যদি কিছু লিখি দেন, কথা কথা এখানে একটা ব্যানার কন্টেন্ট, মানে ব্যানার কন্টেন্ট কেন, ব্যানারের ভিতরে তো কিছু লেখা থাকবে, এই জন্য ক্লাসের নামটাও যাতে মিনিংফুল হয় নাকি। তাহলে এটার ভিতরে কি ছিল, মানে এরকম কিছু আছে, একটা বাটন আছে, তাহলে কি হবে, এখন এটা কোথায় আসছে, নিচে আসছে, ইমেজের উপর গেছে, কারণ এটা ব্লক এলিমেন্ট, ইমেজ ব্লক, এটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক, নিচে নিচে থাকবে, বাট এটা এখন তো উপরে নিয়ে যেতে হবে। আমি এভাবেও কাজ করতে পারবো, তাহলে আমাকে এখানে কাজ করতে হবে, এটাকে পজিশন করতে হবে, এটা রিলেটিভ করতে হবে, এখন ওইগুলো তো শিখে নিই আপনাদের, ঠিক আছে, শিখে নেই। তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কি হলো, শুধু লেখা আছে, বাট লেখার পিছনে ইমেজ লাগবে, কি লাগবে, তাহলে লেখাটা আছে কোন লিভের ভিতরে, ব্যানারের ভিতরে, মেন লিভ কি ব্যানার না, ব্যানার ধরেন, ব্যানার সিএসএস, তাহলে মেন ক্লাসকে ব্যানার, তো ব্যানারের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি ইউজ করবো কোনটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি রেড, তো আলটিমেটলি কিছু বোঝা যায়, এই যে রেড কালার আছে, পুরো ব্যাকগ্রাউন্ডে কি আসলো, রেড। আর এই লেখাগুলো মাঝখানে আনতে হবে, কথার কথা মাঝখানে আনতে হবে, অথবা তখন আমি কি করবো, ব্যানার কন্টেন্টের কি দেবো, টেক্সট লাইন সেন্টার দিতে হবে তো নাকি। আচ্ছা, আগে ব্যানার শেষ করি, কথার কথা, তাহলে কালার দিলে তো কালার আসছে, এটা তো বুঝতে পারছেন নাকি। যদি ইমেজ ইউজ করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কি ইউজ করবো, ইমেজ ইউজ করলে তার কালার হবে না, তাহলে কি ইমেজ দিতে হবে। তো বডিতে ইমেজ আনছে কিভাবে, আইএমজি দিয়ে, তাহলে এখানে ইমেজ আনবে কি, এটা তো সিএসএস ফাইল নাকি, সিএসএস ফাইল ইমেজ আনতে গেলে ইউআরএল লিখতে হয়, কি লিখতে হয়, ইউআরএল, এইটা ইউআরএল। এইটার ভিতরে ইমেজ কোথায় আছে আমি বলে দেন, এটার ভিতরে আইএমজি স্ল্যাশ ব্যানার, বুঝতে পারছি, এই দেখেন ইমেজ আসছে, লেখা নিছি না নেবেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার ইমেজ তো পুরোটা আসতেছে না, কারণ হচ্ছে আমার এইটুকার জায়গা যায়, ইমেজ তো তাই দেখাবে, কারণ তো ঘরের পিছনে আছে না, আমি ঘরে যখন জায়গা বাড়াবো ইমেজও কি দেখা যাবে, এতটুকু হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তে, এখন ইমেজ ইউজ করলে কি ইউজ করতে, ইউআরএল, তারপর ইমেজের সোর্স পাথ, এখন বডিতে যেভাবে আপনি আইএমজিতে করতেছিলেন এখানে একই রকম, যেমন আইএমজি স্ল্যাশ, এটা হচ্ছে বডিতে আসবে, আর এটা আসলে কোনো একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড, ব্যানারে কোনো একটা ডিবের হতে পারে, যারই ব্যাকগ্রাউন্ড নেন তাকে ধরবেন, তার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এতটুকু বলে হবে। এটা হচ্ছে বডির কাজ, আমার মনে এতটুকু যদি বুঝি তাহলে হবে। এখন এটার ভিতরে যে লেখা, এই লেখাটা কার ভিতরে আছে বলেন তো,
আর হ্যাঁ পিকচারটা পুরোপুরি না। পিকচারে তো আমি এখন কিছু বলিনি, কারণ ব্যানার কোনো হাইট উইট আছে? ব্যানারে জাস্ট শুধু লেখা যতটুকু দেখে ততটুকু, হাইট উইট নেই। তাহলে একটা কাজ করে, আপনি অনেক ক্ষেত্রে হাইট ইউজ করেন, হাইট ইউজ করবো না, কারণ এক একটা ডিভাইস এক এক রকম। তো এখানে একটা কাজ করতে পারে, এই যে ব্যানার কন্টেন্ট নামে যে ডিভাইস আছে না, এটাকে ধরে এখন এইটার ভিতরে আমি বললাম তোমার লেখাগুলো আগে মাঝখানে আনো, কি আনো? আসছে মাঝখানে? আচ্ছা, তারপরে বললাম এখন এই যে জায়গা সার্ভে কি হয়, লেখা সার্ভে থেকে জায়গা সার্ভে কি ইউজ করতে হয়? প্যাডিং ইউজ করতে হয়। এই দেখেন প্যাডিং, তার সাথে কি করলাম, প্যাডিং দিলাম, টপ বটম কত 200, ডানে বামে কত 0, আচ্ছা জায়গা। বাট আমার মনে হয় ইমেজটা এই সাইডে চলে গেছে, মানে পুরোটা ইমেজটা অনেক বড়, আমার জায়গা থেকে ইমেজ বড়। 100% তো করা আছে ওটা বডির ক্ষেত্রে, মানে এখানে তো 100% পারো না। এখানে এখন এই যখন ইমেজ ইউজ করবেন, এখন এখানে আরো 4টা প্রপার্টি ইউজ হবে, এটার সাথে আরো 4-5টা প্রপার্টি আসবে। কি কি প্রপার্টি আসবে আমি বলে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছেন, ইমেজের সাথে এখন এই ইমেজটার পজিশন বলতে হবে, মানে বাই ডিফল্ট এটা তো এই কর্নারতে শুরু হয়েছে, যে কারণে পুরোটা দেখতে পাচ্ছি না। তাহলে এখন বললাম যে ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন পজিশন সেন্টার, আর কি বললাম, তার মানে টপ বটম সেন্টার, লেফট রাইট সেন্টার। এখন দেখেন তো আসছে নাকি? আছে। এখানে ওই উইথ 100% কিন্তু কাজ করবে না, এটা হচ্ছে পজিশন, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে, এই জন্য এই দেখেন মাঝখানে চলে আসছে। তারপরে কিন্তু এটা এদিকে আসে নাই, আসছে লেখা কেটে যাচ্ছে, তারপরে লেখা কেটে যাচ্ছে। তারপরে আপনার তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বললাম কি বাবা, এইবার ঠিক আছে। এবার কি অ্যাকচুয়াল ইমেজ যা আছে তাই কিন্তু আসছে, দেখছেন অ্যাকচুয়াল ইমেজ আসছে। এই তো কাজ, এতটুকু শেষ। স্যার আপনি যে যেভাবে পর্যায়ক্রমে বলে আসতেছেন, পজিশন, ইমেজ, সাইজ, এই ধারাবাহিকতা তো আমাদের অনেক মানে ইয়ে আছে। এটা কাজ করতে করতে হবে, একদিনে কি হবে? আমি পারি দেখে আমি করে দিচ্ছি, আমি তো ভাঙে ভাঙে শিখাচ্ছি, আপনারা একবার লেখে কি শিখেছি, এইটা দিলে এটা আসছে, তারপরে কি করতে হয় আমি তো ভাঙিয়ে শিখাচ্ছি আপনাদের। মানে প্রথমে তো আমি এটা শিখালাম, এটা দিলে ভাই এটা ইমেজ আসছে, বাট ইমেজটা আমার ঠিক মতো হচ্ছে না, তারপরে কি লাগবে, এটা ঠিক করতে গেলে পজিশন করতে সেন্টার, ওকে, তারপরেও আসতেছে না, এটাকে কি করলাম, তারপর দিলাম আরেকটা প্রপার সাইজ, সেন্টারে কি ছবি এখানে লেখা আছে। ছবি ছবি ছবিটাকে সেন্টারে আনতে লেখার জন্য তো যে টেক্সট চালায়। আর এটা তো এই যে আমার এই পুরা বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না, এইটার ইমেজটা আমি সরাচ্ছি এখানে। এই হচ্ছে মোটামুটি আসছে, এতটুকু শিখছি, এই 3টা শিখলে হবে। এখন এখানে কিছু ব্যাপার আছে, আরেকটা প্রপার্টি ইউজ হয়, সেটা আমি কিন্তু অনলাইনে যাই না, আপনারা চাইলে এখানে দেখতে পারেন, অথবা ডাটা স্কুলে গেলেও দেখবেন এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি কোড রেফারেন্স দেই না, আপনারা যার বাসাতে দেয় দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার হয়, ইমেজ হয়, যখন ইমেজ হবে তখন এই যে রিপিট, অ্যাটাচমেন্ট। আপনি কোনটা কোনটা শিখলেন? এই দুটো এখনো শিখেন নাই, শিখছেন এই দুটা? এই দুটো কখন লাগবে? আচ্ছা এই দুটো এখন একটু শিখাতে, কারণ এটার সাথে রিলেটেড তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে 5টা প্রপার্টি আসে একসাথে। তাহলে এটা কেন লাগলো, ইমেজটাকে যাতে অ্যাকচুয়ালি সেন্টারে থাকে, ওকে। পরেরটা কি থাকলো, যে ঠিক আছে আমার যতটুকু জায়গা তার মধ্যে কভার করে দাও, মানে তুমি সেন্টার করার পরে সে সাইডে চলে যাচ্ছে, বা ফুল ইমেজটা দেখাইতে হবে, কভার মানে ওই জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। আবার এমন হতে পারে তার ইমেজ ছোট আছে, কথা কথা আমি একটা ছোট ইমেজ নিই আপনাদের বোঝার সুবিধার্থে, যেমন এই যে দেখেন এখানে ইমেজ ইউজ করছে, তখন কভার করলে কিছু বড় কভার করলে সে টাইমে হলে বড় করে দেবে। কভারের কাজটা হচ্ছে কি, যদি বড় থাকে অ্যাডজাস্ট করবে, ছোট থাকলে বড় করে দেবে। মানে এখানে আমি ছোট একটা ইমেজ, হ্যাঁ পারফেক্টলি দেখা যাবে। কভার ছাড়া যখন দিবেন তখন কি হবে, মানে এখান থেকে আমি একটা ল্যান্ডস্কেপ ইমেজ নেই, একটা পোর্ট্রেট ইমেজ, তাহলে এই ইমেজটা নিলাম, এটা আমি ছোট্ট সাইজ নিলাম, এখানে স্মল সাইজ, হ্যাঁ এটা নিলাম। তো এইটাকে আমি আমার তাহলে প্রজেক্টে নিয়ে যাই, আজকে তার প্র্যাকটিসের সময় দিতে হবে, তাই শেষ করে দেবো। আপনার বাসায় এটা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, নিজের ব্যানার বানিয়ে নিয়ে আসবেন নতুন দেখে। তাহলে এখানে সিএসএসে আসলাম, এখানে পেস্ট করি আইএমজির ভিতরে, তাহলে এটার নাম দিলাম ব্যানার 2, ব্যানার 2। আচ্ছা এখন আমার ওই ইমেজটা বাদ দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিই, এটাতে। তো ইমেজের নামটা কি হবে, ব্যানার 2। এখন কি হয় দেখেন, ব্যানার 2, এটা বাদ দেয়, কভার বাদ দিয়ে দিলাম। এখন আমার টেমপ্লেটের অবস্থা কি হয় দেখেন, কি হয়েছে এখন দেখেন তো আপনারা ভালো করে, 3টা সেট হয়ে গেছে না, ইমেজ তো আমি একটাই দিছি,
এটা হচ্ছে কি হয়েছে, রিপিট হয়েছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে বলতেছেন, আর জায়গা ছোট কি করতে বারবার সে জোড়াতে জোড়া রিপিট করে ফেলাইছে। এখন এই রিপিট বন্ধ করতে গেলে এই যে একটু আগে বললাম যে রিপিট প্রপার্টি, সিএসএস আসেন, সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই যে কি বলছে ব্যাকগ্রাউন্ড রিপিট, আবার এখানে রিপিট হয়েছে না। এখন এই রিপিট আমি করবো কি করবো না, কাভার করলে তো সেটা আলাদা, রিপিট করলে তো কাভারের কোনো কাজ আসে না। এই জায়গায় এখন আমি বললাম যে ঠিক আছে, হ্যাঁ আমি যদি এটা কাভার বলি তাহলে কি পার্থক্য হচ্ছে কোনো, কাভার বললে কাজ হচ্ছে, দেখছেন একটা হয়ে গেল না। হ্যাঁ একটা পুরোটা মিলে একটা হয়েছে, রিপিট কিন্তু আর কাজ করে নাই। হ্যাঁ যদি কাভার না ইউজ করেন অন্তত বিজি রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাহলে কি হবে একবারে শেষ। কারণ আপনার জায়গা বড় বাট সেই ইমেজের সাইজ ছোট, সে এবং পজিশন সেন্টার সেন্টার বলছেন না, সেন্টার। আর আপনি যদি বলতেন টপ বলতে পারেন, টপ রাইট, আপনার অনেকভাবে বলতে পারেন, ওই কর্নার চলে যাবে, এই দেখেন এখানে চলে গেছে। সেন্টার সেন্টার বলে চারিদিক থেকে সেন্টার। আমি বললাম হচ্ছে রাইট বটম, বটম রাইট, তাহলে কি আসবে এই কর্নার আসবে, এই যে এখানে আসবে। আমি যদি এখানে আনতে চাই তাহলে কি লেফট বটম বলতে হবে, তাই তো। আমি যদি বলি লেফট বটম, বটম লেফট, বটম লেফট, আগে পরে কোনো সমস্যা নেই, এই দেখেন চলে আসছে। আর যখনই সেন্টার সেন্টার বলতেছি তখন কি মাঝখানে থাকতেছে। এবং নো রিপিটটা কি হলো, ইমেজটা একবার এসে, আর যদি রিপিট করতে হয় বড় ইমেজ থাকলে ক্ষেত্রে আমরা নো রিপিট ইউজ করতে পারি। এখন ইমেজ ছোট আমার, আমি এখানে যদি নো রিপিট দেই তার কি, অথবা যদি রিপিট, বাই ডিফল্ট তো রিপিটই হয় নাকি, ডিফল্ট অবস্থা কি থাকে ছোট থাকলেও রিপিট। আবার রিপিট এক্স হয়, কি হয় এক্সপোনেন্ট হরিজন্টাল, আর যদি ওয়াই দেই আবার রিপিট কি হবে রিপিট ওয়াই। নিচে নিচে দেন, উপরে এইবার নিচে নিচে, তাহলে এখানে রিপিটের এক্স ওয়াই আছে, হ্যাঁ এটা। আর যদি শুধু রিপিট বলি বাই ডিফল্ট তো রিপিটই হয়, ছোট তাহলে কি হয় রিপিট হয়। বাট আমি চাচ্ছি যে রিপিটও হবে না, আবার কি ব্যাকগ্রাউন্ড সাইজটা তাহলে এখানে হবে কভার, আর তাহলে রিপিট হচ্ছে না, বাট আমার দরকার পুরোটা কভার করতে হবে, তখন আমি রেস করবো। এখন বুঝতে পারলাম বিষয়টা, ইউজ কেসটা বুঝতে হবে তো, যে আমার ইমেজটা ছোট, হ্যাঁ এখন একবারে ছোট মেলে যদি কভার লাগেন তাহলে কি হবে ইমেজ ফ্যাড আউট হয়ে যাবে, ফাইটে যাবে তো, তাই না হলে বড় করবে। হ্যাঁ অলরেডি ফেটে রেজলিউশন ছোট হয়ে গেছে না, আমি তো সাইজ ছোট দিছি এই কারণে। আর বড় ইমেজের ক্ষেত্রে আমরা কি করবো, যদি রিপিটের দরকার নাই, যদি বড় থাকে তাহলে কাভার কথা, ব্যানার 2 যেটা ছিল আমি বুঝাইতে পারছি, রিপিটের কাজটা কাভারের কাজটা বুঝতে পারছি। আচ্ছা আমার মনে হয় দুটা, হ্যাঁ প্র্যাকটিস। এখানে যে ব্যানার 2টা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম ব্যানার বিজি। এখন কি হবে, এটা অলরেডি বড়, তাহলে এটা রিপিটের তো কোনো প্রশ্নই আসে না, ওকে। আর সাইজটা যাতে বড় যেহেতু, তাহলে মাঝখানে কাভার করতে হবে। তুমি এখন আমি যখন এটা না দেবো, কাভার না দেবো, তাহলে এখন কিন্তু কি হবে, কাভারটা যদি বন্ধ, রিপিট ঠিক আছে কিন্তু ইমেজটা দেখেন চলে গেছে ওই সাইডে, জায়গাতেও কি করে। এই জন্য কাভার দিলাম এই জন্য যে তুমি রিপিট করার দরকার নাই, যদি বড় থাকো তাহলে তুমি অ্যাডজাস্ট করে নাও, কাভার করে নাও। ছোট থাকলেও কাভার কি করে বড় করে দেয়, একই কথা। আর রিপিট হচ্ছে, আমার মনে হয় এতটুকু বুঝতে পারছি। এখন এখানে যে লেখা তো বোঝা যায় না, আর আমি এখানে লেখার কালার কি দিয়েছিলাম সাদা, না এখানে আমি আপাতত এই যে কালার এবার দেখা যায়। আপনি চাইলে যে অ্যাঙ্করটা এটার ভিতর কি আছে, বাটন আছে, যে বাটন বানা দিতে কি করতে, বাটন পরে আসছে, এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বডিতে ধরেন এখানে মেন আর্টিকেল নামে একটা ট্যাগ আছে, আর্টিকেল, আর্টিকেলের ভিতরে একটা টাইটেল লরেন বেশ, এরপরে ধরেন এখানে কি ধরেন 100, কি হলো একটা আর্টিকেল লিখলাম। আচ্ছা এখানে একটু ফলো করেন আপনারা, দেখেন আমি যখন স্ক্রলিং করতেছি দেন ইমেজ উঠতেছে, লেখা উঠতেছে, তাই না, এই যে ইমেজ উঠতেছে, লেখা ইমেজ সহকারে উঠতেছে, স্ক্রলিং হচ্ছে। আপনি যদি চান যে ইমেজ স্ক্রলিং হবে না, তাহলে ব্যাকগ্রাউন্ডের এই দেখেন অ্যাটাচমেন্ট আছে না, এই অ্যাটাচমেন্ট প্রপার্টিটা আমি বললাম যে ঠিক আছে, এটা অ্যাটাচমেন্ট ফিক্সড, কি বললাম বাইরে তো স্ক্রলিং থাকে। এখন কি হবে, সবাই নড়লে ইমেজ কিন্তু আর নড়ে না, দেখছেন লেখা উঠতেছে কিন্তু ইমেজ করতেছে। তো এই হচ্ছে 5টা প্রপার্টি, ইমেজ ইউজ করলে টোটালি এই 5টা প্রপার্টি আপনাকে মাথায় রাখতেই হবে, যে এটাকে কভার করবো, এটাকে রিপিট করবো, এটা সাইজ কি সেন্টার সেন্টার হবে, এটা পজিশন, মাথায় ঢুকছে।
না ঢুকলে আবার দেখেন, এবং এই 5টাকে এখন আমি এক লাইনে লিখবো। আর ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো, ব্যাকগ্রাউন্ড। এটা কেন দিলাম বলেন তো? কোনো কারণে আমার ইমেজ পাইলো না, এখানে কোনো কারণে ইমেজ পাইলো না। ক্লাস কি কঠিন লাগতেছে না মজা লাগতেছে বলেন আপনারা? এই যে এখন কি হলো দেখছেন, কোনো কারণে ইমেজ পায় না, বাই ডিফল্ট কালার পাবে কোনটা? গ্রে কালার। এই জন্য একটা কালার রাখবো। এখন এই যে 5টা, এই 5টাকে আমি এখন এক লাইনে লিখবো। 5টাকে আমি এক লাইনে, এটাকে বলে শর্ট হ্যান্ড প্রপার্টি। কীভাবে লিখবো? সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে না, শুধু ব্যাকগ্রাউন্ড হবে। এখন ইউআরএল একটু করে ঠিকই ছিল, img স্ল্যাশ ব্যানার 2 ব্যানার বিজি। আমি লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি কি করবো? রিপিট করবো না, তাহলে কি ইউজ করবো? নো রিপিট। ব্যাকগ্রাউন্ডের পজিশন কি? সেন্টার সেন্টার। ব্যাকগ্রাউন্ডের সাইজ কি? কাভার। এই সেন্টারের সাথে সাথে এইটিকে স্ল্যাশ দিতে হয়। হ্যাঁ, পজিশন বাই কাভার সাইজ। পজিশন বাই সাইজ না বলে এইভাবে শর্ট হ্যান্ড লিখতে গেলে পজিশন বাই সাইজ এইভাবে লিখতে হয়। তাহলে সেন্টার সেন্টার স্ল্যাশ কাভার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি? ফিক্সড। এই 5টাকে দেখেন এক লাইন হয়ে গেল আউটপুটে। তো আমরা যখন কাজ করি আলটিমেটলি 5বার লেখা টাইম নেয়, আমি এক লাইনে লিখে শেষ করে দেবো। এটাকে বলতেছি আমি শর্ট হ্যান্ড প্রপার্টি। হ্যাঁ, কমেন্ট আউট করলাম, শর্ট হ্যান্ড প্রপার্টি। ওকে, এই হচ্ছে কাজ একটু। তাহলে আমরা আগে ভেঙে ভেঙে শিখছি, এটা দিলে এটা হয়, এটার জন্য এই ইস্যু তৈরি হচ্ছে, তাহলে এটা বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো প্রথম ইমেজ আনলাম, ইমেজ আনার পর দেখলাম যে এটা সাইজ ওয়াইজ ঠিক নাই, তাহলে কোনো ঠিক আছে, তুমি সেন্টার সেন্টার আসো। ওকে, সেন্টার আসার পর অ্যাডজাস্ট হচ্ছে না, বললাম তাহলে তুমি কাভার করে দাও। ওকে, কাভার করছে, এখন তাই ইমেজটা নড়াচড়া করে, তাহলে কি করলাম? ফিক্সড করতে। যদি বাই ডিফল্ট স্ক্রল, যদি ফিক্সড করতে তুমি ফিক্সড করে দাও। এই হচ্ছে, যদি এখানে স্ক্রল লাগে তো বাই ডিফল্ট স্ক্রল, তাহলে স্ক্রল দিয়ে দাও, তাহলে কি হবে? এই জিনিস চলে আসছে। ওকে, আর যদি ফিক্স থাকে তাহলে পারবো বাসা যায় এরকম। তাহলে কোনো একটা ব্যানার দেখে লেখা, এখন ধরেন এই অনেক বড় করতে হবে, লেখাটা বড় করতে হবে, পারবে এটা? তাহলে কি করতে হবে বলেন তো? এই অনেক বড় করতে গেলে আমাকে আপনার বলেন, এই অনেক আমাকে বড় বানাইতে হবে, কি করতে হবে? কার কার ফন্ট সাইজ ধরবো? এই অনেক বড় লিখবো। আমি কি করবো বল? এই অনেক কোনো ক্লাস কি সেমি নেই নেই, বাট এই অনেক একটা প্যারেন্ট আছে, তাই না? প্যারেন্টের নাম কি? ব্যানার কন্ট্যাক্ট। সরাসরি এই লিখলে কি হবে বলেন তো? কারণ এই বাইরে যে আছে সেও তো পাবে, বাট আমি চাচ্ছি শুধু ব্যানারের ভিতরে যে এই আছে তাকে। আপনি চাইলে এটার একটা ক্লাসও নিতে পারেন, বাট যেহেতু প্যারেন্ট অলরেডি আছে তাহলে ক্লাস না নিলেও, তাহলে আমি এখানে লিখবো ঠিক আছে ব্যানার কন্টেন্টের ভিতরে যে এই আছে শুধু তাকে ধরো, তার ফন্ট সাইজ 50 পিক্সেল বলো। তাহলে এখন কি লিখবে? 50 পিক্সেল হয়ে গেল। চাইলে আরও বড় দেন, কালার দেন, কোনো সমস্যা নেই। আর এটা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হয়, ইমেজের উপরে আরেকটা শ্যাডো দিতে হয়, না হলে কি হয় লেখা যদি সাদা হয়ে যায় তাহলে একদম সুন্দর লাগবে না। তো ওইটা পরে পজিশন শেখার পরে শিখবো, সেটা এখন না। বাট যতটুকু শিখছি এতটুকু দিয়ে যে কোনো ব্যানার বানাতে পারবো। আর এই যে রিড মোর, এটা একটা বাটন বানাই দিই, তাহলে এখানে হচ্ছে এর একটা ক্লাস নেই, ক্লাস বিটিএন রিড মোর, অথবা বিটিএন রাখা যাবে, বিটিএন বাটনে নিলেন, বিটিএন শর্টকাট। তাহলে এখন কি করবো? আমি চাইলে ব্যানারের ভিতরে ব্যানার কন্টে এই লিখতে পারতাম, প্যারাগ্রাফ লিখতে পারতাম, বাট বাটনের একটা ক্লাস নাম বিটিএন, নাকি বিটিএন ব্যাকগ্রাউন্ড রেড, সরি কারণ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, ব্যাকগ্রাউন্ড রেড। তাহলে কি হয়ে গেল? কালার রেড হয়ে গেল। কালার কি দেবো? আমি ইউআই নিয়ে চিন্তা করতে জাস্ট শিখতেছে। কালার হচ্ছে সাদা আসছে। অ্যাঙ্গরটাকে কি থাকে? আন্ডারলাইন আসছে, মানে আমি কিন্তু বাটন ইউজ করি, কারণ এটা লিঙ্ক, তো বাটন দিলে তো লিঙ্ক হবে না, তাহলে অ্যাঙ্গরের বাটন বানাইতে হবে উল্টা। হ্যাঁ, বাটন এখন হবে না তো, কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট না, এই যে আন্ডারলাইন, তাহলে আন্ডারলাইন ওঠান আগে। কি করতে আন্ডারলাইন ওঠান। আন্ডারলাইন ওঠাতে গেলে কি লাগে? এই যে আগে শিখলাম টেক্সট ডেকোরেশন, এটা কি হবে? আন্ডারলাইন গেছে। এখন এটা কিন্তু বড় বানাইতে হবে, তাহলে কি করতে হবে? লেখাটাকে কি করতে হবে? ফন্ট সাইজ, হ্যাঁ লেখা আমি বড় করতে পারি, ফন্ট সাইজ এটা ঠিক আছে, আমি বললাম এখানে 20 পিক্সেল, বাট তারপরে কি মানে চারিদিকে জায়গা ছাড়ছে, লেখার চারিদিকে জায়গা ছাড়তে গেলে এই এখন দিতে হবে প্যাডিং, আমি দিলাম 10 পিক্সেল 12 পিক্সেল, মানে উপরে নিচে 10, ডানা বামে 20 আসছে। বাট কি বাটন প্যারাগ্রাফের ভিতরে ঢুকে গেছে, কেন গেছে বলেন?
যে আমার যে সব জমি আছে জমিটা ছাড়া এই প্যানেলটার মাধ্যমে আরেকগুলো করে দিতে হবে। ইনলাইন ব্লক করতে হবে এখন, যে ব্লক মানে অ্যাঙ্করটা দিলে ব্লক না হলে বাটনে কাজ করবে না। তাহলে এই জায়গায় এই তো মানে এখানে মনে রাখতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। এই দেখেন সুন্দর হয়েছে, বাট একটু যদি উপরে নিচে জায়গা থাকতে পারি আর একটু মানে ভালো হয় প্যারাগ্রাফ। হ্যাঁ ওইটা আলাদা জিনিস, হ্যাঁ ওটা ওটা হলে তো লিঙ্ক হবে না। ইনপুটটাই বাটন সেটা আলাদা জিনিস, কিন্তু এটা তো লিঙ্ক মানে ক্লিকেবল, মানে ক্লিক করলে কোথায় যাবে। আপনি তো বাটন বানাইতে পারেন, এখানে বাটন দিতে পারেন না, বাটন হ্যালো, এটা তো আলাদা জিনিস। এই যে বাটন হয়ে গেছে, এটা তো আলাদা জিনিস, মানে এটা তো একটা লিঙ্ক, লিঙ্ক যেটা আমি বাটনের মতো চেহারা দিচ্ছি, বুঝতে পারছি এটা অ্যাকচুয়াল কারণ এটা লিঙ্ক হবে। তাহলে এই তো আর এই সমস্যা হচ্ছে এটার সাথে এটা একটু দূরত্ব দরকার, তাহলে কি করতে পারে বলেন তো, মার্জিন দিতে পারে, কি দিতে পারে মার্জিন টপ, মার্জিন টপ এই যে না আসলো হয়েছে। এই যে কর্নারগুলো যদি একটু রাউন্ড শেপ দেওয়া যায় তো আরো সুন্দর। তাহলে এটার জন্য কি প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস, এই যে শিখা লাগবে না 6 পিক্সেল, দেখেন এই সুন্দর বাটন। আমি চাচ্ছি এটাকে মাউস ধরলে আরেকটু সুন্দর হবে, তাহলে কি করতে হবে, হোভার করতে হবে। তাহলে বাটনে কি করতে পারে, এটার মধ্যে যখন মাউস নেব তাহলে ডট বিটিএন ক্লোন হোভার, ঠিক আছে। তো আমি যখন মাউস নেব এটা গ্রিন কালার হয়ে যাবে, এই দেখেন। আজকে এতটুকুই থাক, অনেক শিখছি। বাসায় যায় তাহলে এরকম যার যার মতো মন মতো একটা টাইটেল দেন, ইমেজ দেন, একটা বাটন, দুইটা বাটন বানান, পাশাপাশি দুইটা একটা দুইটা বানান, দুইটা বাটন দুই রকম কালার দেন। এই যে একটা থিমে দেখলাম, এই দেখেন দুইটা আছে, রেফারেন্স আমি দিয়ে দেবো, অথবা আপনি এই সাইডে গেলে পাবেন, থিম ওখানে গেলে এরকম অনেক আছে দেখেন। এই যে দুইটা বাটন, বাটনে এখানে দেখেন এই যে চিহ্ন, এই চিহ্ন আনতে গেলে কি লাগবে, ওই যে একটু আগে শিখেছিলাম এনটিডি স্পেশাল কার, এনটিডির ভিতরে আছে না এম্পারসন এলটি বা জিটি, মানে মনে রাখতে হবে একটা সাথে একটা। তাহলে এরকম দুটা বাটন দিয়ে এরকম একটা টাইটেল দিয়ে একটা ইমেজ দিয়ে সুন্দর ব্যানার যার যার মতো করে আগামী ক্লাসে এটা অবশ্যই করে দেবেন। তাহলে এখানে এই হচ্ছে ক্লাস, আপাতত এতটুকুই থাক আজকে। অনেক কিছু স্ক্রিনশট দেন, কোঅর্ডিনেশন আমি কাজ